সেই ক্লাসে আমি জানিয়ে দেবো। আপাতত স্যার জয়েন করে গেলে আমরা ক্লাসটা স্টার্ট করি। আর আশা করি প্রত্যেকে রেকর্ড ক্লাসটা পেয়ে গেছিলে। আবারও বলছি, রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল কিন্তু সিক্রেট কোডের মাধ্যমে যাবে, ইন্ডিভিজুয়ালি মানে শেয়ার করা হবে, কোনো রকম কিন্তু গ্রুপে শেয়ার করা হবে না। নেক্সট যেটা বলা, কমেন্ট বক্সটার অপব্যবহারের জন্য না হয় এটা দেখো। মানে ধরো একই রকম, মানে আমি চাই তোমাদের মধ্যে থেকে অন্তত দায়িত্ব নিক যে একই জিনিস বারবার মেসেজ করবে, স্যার রেকর্ড ক্লাস পাইনি, স্যার সিক্রেট কোড কি করে পাবো, স্যার সিক্রেট কোড ব্যাপারটা কি, এই নিয়ে তাদেরকে বলো যে বাবা একটু ওয়েট করে যাও, ধৈর্য রাখো, ক্লাসের শেষে আবার জানিয়ে দেওয়া হবে। কিন্তু ক্লাসটা চলছে যখন বায়ো সায়েন্সের, তাহলে সেটার মধ্যে ঢুকে থাকো। বায়ো সায়েন্সের ক্লাসে ওই স্টাডি মেটেরিয়াল কি হবে, রেকর্ড ক্লাস কি হবে, সিক্রেট কোড কি, এগুলোর জন্য ক্লাসের শেষে আমাকে টাইম দিও, যদি পারমিশন দাও আমি ডেফিনেটলি মানে সেগুলো আবার প্রয়োজনে শেয়ার করে দেবো, অসুবিধা নেই। একটু ক্লাসটা মন দিয়ে করো, আবারও বলছি সেটা গুরুত্বপূর্ণ। এখন থেকে প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রথমে সিলেবাসটা খুব ভালো করে বোঝানো হবে, প্রত্যেকটা ক্লাসে। সেটা আজ বায়ো সায়েন্স, কালকে রয়েছে ধরো তোমার হিস্ট্রি, পরশুদিন রয়েছে তোমার ইংলিশ, সব ক্লাসে সিলেবাসটা ভালো করে বোঝানো হবে। এছাড়া ধরো যেমন পলিটি আমাদের হচ্ছে না, এখানে আমাদের ইকোনমিক্স নেই, ফিজিক্যাল সায়েন্স নেই, তো এই সাবজেক্টগুলোর যখন নতুন ব্যাচে যখন ক্লাস আসবে, সেগুলো ক্লাস আসবে মানে নতুন ব্যাচে এই সাবজেক্টগুলোকে আগে দেওয়া হবে। যে ধরো ইকোনমিক্স এর ক্লাস হলো, তো স্যার ওখানে প্রথম দিনের ক্লাসে আগে সিলেবাসটা বুঝিয়ে দিলেন, তারপরে তোমার টপিকের মধ্যে ঢুকছে, ব্যাপারটা এরকম বা এইভাবে যাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা 8টা বাজে, আমি আর একদম সময় নেব না, স্যার জয়েন করে গেছেন। সবাইকে এই রিকোয়েস্ট রইল যে কমেন্ট বক্সটা একটু তোমাদের দায়িত্ব থাকলো, একটু খেয়াল রেখো অবশ্যই। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। কথা শোনা যাচ্ছে কিনা আমাকে সাউন্ড ক্লিয়ার আছে স্যার, সাউন্ড ক্লিয়ার ওকে। আছে। একটু প্লিজ স্যারকে কোঅপারেশন করবে আর ধৈর্য নিয়ে ক্লাসটা করবে। আবারও বলছি, এটা সব থেকে বড় জিনিস, একদিনে তুমি কিচ্ছু পাল্টাতে পারবে না। এমন না যে আজকের ক্লাসে স্যার বায়ো সায়েন্সে একদম পুরো পণ্ডিত বানিয়ে দিতে পারবেন, সম্ভব না। তুমিও বায়ো সায়েন্স সবকিছু জেনে যাবে, সম্ভব না। শুধু আবারও বলছি, ধৈর্য রাখো। আমরা একদিনে এতটুকু পরিবর্তন করতে পারি, যেটা খুব নগণ্য, নেগলিজেবল, চোখেও দেখা যাচ্ছে না, কিন্তু এটা যদি 7 গুণ করো, এত বড় একটা অ্যামাউন্টে দাঁড়াবে, যেটা কিন্তু মোটামুটি চোখে দেখা যায়। এটা যদি 4 গুণ করো, এত বড় অ্যামাউন্টের দেখা যাবে। তো বারবার বলছি, ধৈর্য রাখো। ওই পঞ্জিকা দেখে ভাবলে ঠিক আছে এই দিন একটা ভালো দিন আছে তবে শুরু করবো, একদম না। আজ থেকে এমন কিছু যে যেটাতে তোমার মনে হয় আজকের দিনে আমি কিছু করেছি, এরকম কিছু। একটু ওয়েট করে যাও, স্যার স্ক্রিনটা শেয়ার করলে স্যার স্টার্ট করে দেবেন। 8টা 2। সবাইকে বলবো একটু প্লিজ পজিটিভ থেকো, কমেন্ট বক্সটা খোলা রয়েছে এই কারণে যে আনসার করাবেন, তোমাদের কাজে লাগবে। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, স্যার তো তোমাদের সমস্ত কথা মোটামুটি বললেন। তো আজকে আমাদের যেই সাবজেক্ট নিয়ে প্রধানত আলোচনা, সেই সাবজেক্টের নাম হলো আমাদের জীবন বিজ্ঞান বা বায়োলজি। তো জীবন বিজ্ঞান বা বায়োলজি হয়তো অনেকেরই মাধ্যমিক বেস অব্দি হয়তো এটা একটা অনেকেই ফেভারিট সাবজেক্ট ছিল। তো জীবন বিজ্ঞান বা বায়োলজির ক্ষেত্রে আমি কি কি পড়বো আর কি কি পড়বো না, আগে এই জিনিসটাকে একবার দেখি। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের কি কি পড়বো, কি কি ইন জেনারেলি আমি যদি দেখেছি 1 নম্বরে যে বায়োলজি সিলেবাস কি কি আছে। প্রথমে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে কি বলা হচ্ছে, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের এনিমেল সেল বলা হচ্ছে। সেই জিনিসটার নামটাকে কি বলা হচ্ছে বলো? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের এনিমেল সেল বলা হচ্ছে। এনিমেল সেল মানে কি? এনিমেল সেল মানে হচ্ছে আমাদের প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে যে কোষ আছে, আমার দেহে যে কোষ আছে, এই যে টোটাল কোষগুলিকে আছে, এই কোষগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে আমাদের প্রাণী কোষ বলবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? অর্থাৎ
তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে যে কোষ, আমার দেহে যে কোষ, তাকে বলা হয় প্রাণী কোষ। এর পরবর্তীতে কি, আমাদের এই জীবজগতে প্রাণী ছাড়াও যারা আছে তাদেরকে আমাদের কি বলা হয়, তাদেরকে আমাদের বলা হয় উদ্ভিদ। তাহলে এই যে উদ্ভিদের কথা বলা হলো, উদ্ভিদ দেহে যেই কোষ বর্তমান থাকে তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের বলা হয় উদ্ভিদ কোষ বলা হয়। উদ্ভিদে যে কোষ বর্তমান থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা উদ্ভিদ কোষ বলি। ওকে, এবার হচ্ছে কি এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু। অর্থাৎ আমরা প্রাণী, আমাদের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। এই যে অসংখ্য কোষ দ্বারা গঠিত এই কোষগুলিকে আমাদের কি হবে, যদি একত্রিত করা হয়েছে তবে অনেকগুলি কোষের সমন্বয় হচ্ছে। এই অনেকগুলি কোষের সমন্বয়কে আমরা কি বলবো, আমাদের প্রাণী কলা বলবো। ওকে, ঠিক একইভাবে আমাদের অনেকগুলি যদি উদ্ভিদ কোষকে একত্রিত করেছি তবে আমাদের যেই জিনিসটা থাকবে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা উদ্ভিদ টিস্যু বা উদ্ভিদ কলা বলবো। সেই জিনিসটার নামটাকে আমাদের উদ্ভিদ টিস্যু বা উদ্ভিদ কলা বলবো। ক্লিয়ার না, ক্লিয়ার না হলো? এবার কথাটি হচ্ছে কি, 5 নম্বর যে চ্যাপ্টারটি তোমাদের আছে তার নামকে বলা হয় আমাদের জেনেটিক্স। 5 নম্বর চ্যাপ্টারের নামটাকে এক সেকেন্ড একটু ধরো। 5 নম্বর যে চ্যাপ্টারের নাম আছে সেই চ্যাপ্টারের নামটাকে কি বলা হয়, সেই চ্যাপ্টারের নামটাকে বলা হয় হচ্ছে আমাদের জেনেটিক্স। জেনেটিক্স এর মধ্যে কি কি পাবে আর কি কি পাবে না, না জেনেটিক্স এর মধ্যে যেটা পাবে সেটি হচ্ছে তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে, এবং তোমার এবং তোমার স্ত্রীর বৈশিষ্ট্য তোমার সন্তান সন্ততিদের মধ্যে। অর্থাৎ যে বা যে পদ্ধতিতে আমাদের বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মতে সঞ্চারিত হয়, এই যে জিনিসটা তাকে আমাদের বলা হয় কি জেনেটিক্স। অর্থাৎ আমার দাদু অঙ্কে ভালো ছিলেন, আমি অঙ্কে ভালো, আমার দাদু কেমিস্ট্রিতে ভালো ছিলেন, আমি কেমিস্ট্রিতে ভালো, ইত্যাদি প্রভৃতি যে ব্যাপারগুলি থাকে, এই জিনিসটাকে আমরা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করি সেই জিনিসটাকে আমাদের বলে হচ্ছে কি, সেই জিনিসটাকে আমাদের বলে জেনেটিক্স। ওকে, এইবার এই জেনেটিক্স এর পরবর্তীতে যে জিনিসটা থাকে সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, বায়ো এভলিউশন বা জৈব বিবর্তন। বায়ো এভলিউশন বা জৈব বিবর্তন মানেটা কি, বলা হচ্ছে কি, ধরে নাও তুমি তুমি বাদ দাও, তোমার বাবা 2 কিলোমিটার যেতেন, ছোটবেলায় হেঁটে যেতেন, তুমি ছোটবেলায় সাইকেলে গেছো, এখন তুমি বাইকে যাচ্ছ, তোমার ছেলে হয়তো 4 হুইলারে যাবে। এই যে দিনকে দিন যে মানুষের জীবনের যে আপগ্রেডেশন লেভেল বা আপডেট হওয়ার যে লেভেল, এই আপগ্রেডেশন লেভেল বা আপডেট লেভেলটাকে আমাদের কি বলবো, না বলবো আমাদের বায়ো এভিলিউশন বলবো। আমাদের কি বলবো বলো, বায়ো এভিলিউশন বলবো। ঠিক আছে, এই যে বায়ো এভিলিউশন যেখানে শেষ হয় সেখানে আমাদের শুরু হয় কি, সেখানে আমাদের শুরু হয় ট্যাক্সোনমি। আমাদের বায়ো এভিলিউশন যেখানে শেষ হয় সেখানে আমাদের যে জিনিসটা শুরু হয় সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কাকে বলে, না বলে, ধরে নাও এই পৃথিবীতে আমাদের অজস্র কি আছে, এই পৃথিবীতে আমাদের অজস্র প্রাণী আছে এবং অজস্র উদ্ভিদ আছে। এইবার এই যে অজস্র প্রাণী এবং অজস্র উদ্ভিদরা আছে এদের এক এক জায়গায় নাম এক এক রকম। এবার আমি যদি তাদেরকে এক এক জায়গায় নাম এক এক রকম দিয়েছি তবে তাদের তাদের যে সায়েন্টিফিক রিসার্চ, এতে বিরাট একটা অসুবিধা সৃষ্টি হবে। এর জন্য আমাদের কি করা হবে, এর জন্য আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রত্যেকটি প্রাণী ও উদ্ভিদের গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে, কার কার উপর ভিত্তি করে বলো, গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে তাদের একটি করে নামকরণ দিয়েছেন, যেটাকে আমাদের কি বলা হচ্ছে,
বিজ্ঞানসম্মত নাম বলা হচ্ছে, যেটাকে আমাদের কি বলা হচ্ছে, বিজ্ঞানসম্মত নাম বলা হচ্ছে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? চলো, তাহলে এই যে বিজ্ঞানসম্মত নাম, আমরা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করি তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের ট্যাক্সোনমি বলা হয়। তাহলে এই যে বিজ্ঞানসম্মত নাম, এই বিজ্ঞানসম্মত নামকে আমাদের কি বলা হয় বলো, ট্যাক্সোনমি বলা হয়। ক্লিয়ার? এরপরে কি আছে, প্রোটিস্টা, প্রোটোজোয়া, পরিফেরা, এই দুটো আছে। নেক্সট হচ্ছে আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে, সেই জিনিসটার নামটাকে বলে ডাইজেস্টিভ সিস্টেম। সেই জিনিসটার নামটাকে কি বলে বলো, সেই জিনিসটার নামটাকে বলে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কি জিনিস ভালো করে বোঝো। ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের 1 নম্বর পয়েন্ট কি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে খাবারটাকে খাচ্ছি তাকে আমরা দাঁত দিয়ে চূর্ণ বিচূর্ণ করছি, মুখের মধ্যে যে স্যালভিয়া লালাগ্রন্থি আছে সেই স্যালভিয়া লালাগ্রন্থি দ্বারা পাচন করাচ্ছি, পাচন করিয়ে সেটাকে আমি খাচ্ছি। ঠিক না ভুল? ঠিক। তাহলে এই যে খাওয়ার পরে যে পদ্ধতিতে আমাদের দেহে সেই খাবারটা পচার ফলে দেহে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট সংশ্লেষ হচ্ছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বলবো। তাকে আমরা কি বলবো, তাকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলবো। ওকে, চলো, এবার আমাদের কি বলেছে এখানে, এবার আমাদের যে জিনিসটা বলেছে সেই জিনিসটাকে বলা হয় সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। সেই জিনিসটাকে কি বলা হয়েছে, সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। এখন এই যে সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্রের কথা এলো, আমাদের দেহে হৃৎপিণ্ডের কাজ কি, আমাদের দেহের হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্তকে পাম্প করা। এইবার রক্তকে যখন পাম্প করছো তখন রক্ত কি হচ্ছে, 1 সেকেন্ড, আমাদের যখন রক্তকে পাম্প করছো রক্ত কি করছে, আমাদের একটা একটা করে বোঝার চেষ্টা করো। রক্ত হচ্ছে আমাদের শিরা ও ধমনীর মধ্যে দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে। তাহলে এই যে রক্ত এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, এটা কার মাধ্যমে, শিরা ও ধমনীর মাধ্যমে। তাহলে শিরার মাধ্যমে কি রক্ত যায়, শিরার মাধ্যমে মেনলি বিশুদ্ধ রক্ত যায়। ধমনীর মাধ্যমে কি রক্ত, সরি, শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত যাচ্ছে, ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত যাচ্ছে। এইবার আমাদের বিজ্ঞানী ছিলেন একজন, তার নাম কি, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। তিনি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপরে ভিত্তি করে রক্তকে প্রধানত 4 ভাগে ভাগ করেছেন। কি কি ভাগ, এ, বি, এ বি এবং ও। এবং রক্তের যদি তুমি কণিকাকে দেখেছো, তবে রক্তের কণিকাকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করি। একটার নামকে বলা হয় লোহিত রক্ত কণিকা, একটার নামকে বলা হয় শ্বেত রক্ত কণিকা, একটার নামটাকে বলা হয় অনুচক্রিকা। ক্লিয়ার? চলো, এবার চলে এসে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। দেখো, আমাদের দেহে সালোক সংশ্লেষ যেমন করা যায় না, সালোক সংশ্লেষ হচ্ছে এক ধরনের উপচিতি বিপাক। কেন উপচিতি বিপাক, কারণ দেহে তাতে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তেমনি রেসপিরেশন বা শ্বসন তন্ত্র হলো অপচিতি বিপাক, যেখানে আমাদের কি হয়েছে, যেখানে আমাদের কি হয়েছে না, দেহে শুষ্ক ওজন হ্রাস পায়। তাহলে আমাদের শ্বসন তন্ত্র কি না, আমাদের এক ধরনের অপচিতি বিপাক। ওকে, এই যে শ্বসন তন্ত্র আছে এর আমাদের দুটো পার্ট আছে। একটা পার্টের নামটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, আর একটা পার্টের নামটাকে বলা হয় ক্রেবস চক্র। কি বললাম কথাটা, একটা পার্টের নামকে বলা হয় গ্লাইকোলাইসিস, আর একটা পার্টের নামটাকে বলা হয় হচ্ছে ক্রেবস চক্র।
যদি আমাদের গ্লাইকোলাইসিসের কথা থাকে তাহলে মাথায় রাখো কি, এটি আমাদের সাইটোপ্লাজমের সাইটোসেলে হয়। এটি কোথায় হয় আমাদের বলো? এটি হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের সাইটোসেলে আমাদের দেখা যায়। ক্রেবস চক্র কোথায় দেখা যায়? ক্রেবস চক্র দেখা যায় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? হলো। এরপরে চলে আসে এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্র। অর্থাৎ আমরা যে পরিমাণ খাবার খাই সেই পরিমাণ খাবার থেকে যেটুক প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট সংশ্লেষ হওয়ার সেটি হলো। বাদবাকিটি আমাদের দেহের বা খাদ্যের অপাচ্য অংশ যেটুকু আছে সেটি আমাদের কি হবে, দেহ থেকে কি হবে, মল মূত্রের মাধ্যমে, অর্থাৎ এক কথায় রেচন পদার্থের মাধ্যমে আমাদের দেহ থেকে নির্গত হবে। শুধুমাত্র যে প্রাণী দেহ থেকেই রেচন পদার্থ নির্গত হয় এমনটি কোথাও লেখা নেই, উদ্ভিদ দেহ থেকেও রেচন পদার্থ নির্গত হয়। এখন প্রশ্ন হলো, উদ্ভিদ যেহেতু প্রচুর পরিমাণে কম খাদ্য গ্রহণ করে তাই জন্য এদের দেহের রেচন পদার্থের পরিমাণ কম। আমরা প্রাণীরা যেহেতু প্রচুর পরিমাণে খাবারকে খাই তার জন্য আমাদের দেহে রেচন পদার্থের পরিমাণটা কি, রেচন পদার্থের পরিমাণটা হচ্ছে আমাদের বেশি। ওকে, এবার কি বলেছে আমাকে এখানে? এবার আমাকে যে জিনিসটা বলেছে সেই জিনিসটার নামটা কি না, আমাদের রেচন তন্ত্রের মধ্যে প্রধান যে মানব দেহের যে রেচন অঙ্গ, সেই রেচন অঙ্গের নামটা কি? প্রধান রেচন অঙ্গের নামটা হলো আমাদের বৃক্ক। এবং এই যে বৃক্ক, এই বৃক্ষের গঠনগত কার্যগত এককের নামটা কি? বৃক্ষের গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের নেফ্রন। তার মানে কি বললাম কথাটা? আমাদের প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক। বৃক্ষের গঠনগত কার্যগত এককের নামটা কি? আমাদের নেফ্রন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছে? এইবার আমাদের কি বলেছে? এবার আমাদের যে জিনিসটা বলেছে সেই জিনিসটা কি না, এক সেকেন্ড, সেই জিনিসটা কি না, সেই জিনিসটা হচ্ছে আমাদের ভালো করে বোঝার চেষ্টা করো যে যখনই আমাদের বৃক্ক থাকছে আমাদের দেহের মধ্যে, সর্ববৃহৎ রেচনাঙ্গের নাম কি? আমাদের দেহের সর্ববৃহৎ রেচনাঙ্গের নাম হচ্ছে আমাদের স্কিন বা ত্বক। আমাদের যে সারা গা দেখছো, এই সারা গাটা হচ্ছে আমাদের সর্ববৃহৎ রেচনাঙ্গের নাম। ঠিক আছে, এরপরে চলে এসো কোথায়? এরপরে চলে এসো আমাদের নার্ভাস সিস্টেমে। নার্ভাস সিস্টেম কি জিনিস না, আমাদের কখন কি করা উচিত, কখন কি করা উচিত না ইত্যাদি প্রভৃতি আমাদের বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে আমাদের কি বলা হয়? তাকে আমাদের বলা হয় নার্ভাস সিস্টেম বলা হয়। তার মানে আমাদের বিজ্ঞানের যে শাখায় আমাদের কি ব্রেন করা উচিত, পায়ে মশা বসে মারা উচিত না তাড়িয়ে দেওয়া উচিত, আমাদের এই মুহূর্তে কি ডিসিশন নেওয়া উচিত, এই যে জিনিসটা আছে এটা আমাদের দেহের যে পার্টটা দেখে তাকে বলা হয় কি? তাকে বলা হয় আমাদের নার্ভাস সিস্টেম। এই যে নার্ভাস সিস্টেম হলো, এই নার্ভাস সিস্টেম কি না, ভালো করে মাথায় রাখবে এক্ষেত্রে যে আমাদের নার্ভাস সিস্টেমের যে গঠনগত কার্যগত একক তার নাম হলো নিউরন। কি বললাম? আমাদের নার্ভাস সিস্টেমের যে গঠনগত কার্যগত একক আছে তার নাম হলো কি? নিউরন। ঠিক আছে, এবং এই যে নিউরনের তিনটে ভাগ আছে, একটার নাম গেল অ্যাক্সন, একটার নাম গেল ডেনড্রন, একটার নাম গেল প্রস্থের। এরপরে চলে এসো স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। অর্থাৎ আমি যদি তোমার দেহকে টোটাল মাংস এবং রক্তকে বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ ফ্লেশ এন্ড ব্লাড এই দুটোকে বাদ দিয়ে দিয়েছি, তবে তোমার দেহের যে হাড়ের যে স্ট্রাকচারটি থাকে তাকে কি বলে? তাকে বলা হয় স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। Okay? এরপরে কি আছে? এরপরে যে জিনিসটা আছে তাকে বলা হয়, আমাদের বলা হয় কি? এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম জিনিসটা কি জিনিস? যে আমাদের যখন কোনো কিছু কি থাকছে, একটা আবেগ, ভালো লাগা,
কোনো কিছু আমার খারাপ লাগা ইত্যাদি প্রভৃতি বিজ্ঞানের আমরা যে শাখায় আলোচনা করি তাকে বলা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। আমি জানছি ফাস্টফুড খাওয়া খারাপ, তাও আমি ফাস্টফুড খাচ্ছি। আমি জানছি যে রোজ মাংস খাওয়াটা খারাপ, বাট তবু আমি খাচ্ছি। এই যে খাচ্ছি, আমার কেন খাচ্ছি? আমার আবেগ আমাকে খেতে বাধ্য করছে। এই যে আবেগ যে সিস্টেম দ্বারা কন্ট্রোল হয় তাকে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম জিনিসটা কি? না, যে পদ্ধতিতে একটা জন্মিত জনু থেকে অপত্য জনু সৃষ্টি হয় তাকে বলা হয় আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাকে কি বলা হয় বলো? তাকে বলা হয় আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, এইবার এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা যদি আমি বলেছি, তাহলে কি পাবো আর কি পাবো না? এক নম্বর জিনিস কি, না, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে চার ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে কি বলা হয়? একটার নামটাকে বলা হয় হচ্ছে আমাদের অঙ্গজ জনন। নাম্বার দুই এর নামটাকে বলা হয় অযৌন জনন। নাম্বার তিন, একটু লাইনটা ধরাতে, একটু লাইনটা ধরো। আচ্ছা, এটা কি আছে? রিপ্রোডাক্টিভ সিস্টেম বা, এক সেকেন্ড, শুনতে পাচ্ছ? হ্যালো, কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলবে আমাকে, একটু কমেন্ট করে জানাও তো একটু। হ্যাঁ স্যার, এখন কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, চল। আচ্ছা, রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি? আমাদের চার রকমের জনন হচ্ছে। একটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের অঙ্গজ জনন। নাম্বার দুই এর নামটাকে বলা হচ্ছে অযৌন জনন। নাম্বার তিনের নামটাকে বলা হচ্ছে আমাদের যৌন জনন। নাম্বার চারের নামটাকে বলা হচ্ছে অপুংজনী জনন। ঠিক আছে, এই চারটে হচ্ছে আমাদের জননের পদ্ধতি। এই চারটের মধ্যে আমাদের মতো উন্নতশীল জীব অর্থাৎ মানুষ, এদের দেহে কি পাওয়া যায়? এদের দেহে আমাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, যে আমাদের যৌন জনন আমাদের দেখা যায়। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এরপরে কি আছে? এরপরে আছে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগিতে আমাদের কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের রোগ সৃষ্টিকারী জীবাণু। ওকে, তাহলে ইন জেনারেলি আজকে আমি তোমাদেরকে এখানে কি দেখালাম? এখানে মোট কথা 20টা চ্যাপ্টারকে পড়ালাম। তো 20টা চ্যাপ্টারের মধ্যে কি সব চ্যাপ্টার? না, 20টা চ্যাপ্টারের বাইরে কোনো চ্যাপ্টার আছে? দেখো, 20টা চ্যাপ্টার আমাদের সব না, এর বাইরেও আমাদের কিছু চ্যাপ্টার আছে। এর বাইরেও আমাদের কিছু চ্যাপ্টার আছে। তো এই যে চ্যাপ্টার গুলি আছে, এই চ্যাপ্টার গুলোর ক্ষেত্রে কি বলবো, যে যখন তুমি এই 20টা চ্যাপ্টারকে প্রথমে পড়ো, পড়ার পরে তার প্রপার নোট স্টাডি মেটেরিয়াল মেনটেন করো। মেনটেন করে তুমি কি করো, না জিনিসটাকে আমার পড়াশোনা করো। এর মধ্যে থেকে তোমাদের 95% কোশ্চেন তোমার চলে আসবে। এর মধ্যে থেকে কি চলে আসবে? তোমার 95% কোশ্চেন আসবে। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই 20টা চ্যাপ্টার সম্বন্ধে বুঝতে বুঝতে মানে আমি বলছি না একদিনের মাথায় পুরো চ্যাপ্টার বুঝে ফেলবে বা 10 মিনিটের মাথায় পুরো চ্যাপ্টার বুঝে ফেলবে। এর মধ্যে তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা আছে?
যে এই চ্যাপ্টারটা স্যার একবার বললে ভালো হতো বা ওই চ্যাপ্টারটা, মানে মোট কথা যদি তোমাকে একটা চ্যাপ্টারের নাম বলা হয়েছে এই 20টা চ্যাপ্টারের মধ্যে এবং বলা হয়েছে তুমি যে কোনো একটা লাইন বলো, তাহলে বলতে পারবে কি পারবে না, হ্যাঁ বা না, যে কোনো একটা লাইন একটা চ্যাপ্টার সম্পর্কে বলো। আচ্ছা ইন্দ্রাণী পারবে, চলো। আর কেউ কিছু? পারবো স্যার, চলো সৌমালি পারবে, দেবাশিস পারবে। আচ্ছা, আজকে আমি তাহলে তোমাদেরকে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নামটাকে কি বলা হয়, সেই চ্যাপ্টারের নামটাকে বলা হচ্ছে কোষ। সেই চ্যাপ্টারের নামটাকে কি বলা হচ্ছে, চ্যাপ্টারের নামটাকে বলা হচ্ছে কোষ। ঠিক আছে, এই যে কোষের কথা বলা হচ্ছে, এই কোষের ক্ষেত্রে আমরা কি বলবো, কোষের ক্ষেত্রে বলবো আমাদের ক্ষেত্রে 1 নম্বর সজীব আবরণ দ্বারা আবৃত। আমাদের এখান থেকে কি বলবো বলো, এখান থেকে মাথায় রাখো, আমাদের সজীব আবরণ দ্বারা আবৃত প্রোটোপ্লাজম যুক্ত, সজীব আবরণ দ্বারা আবৃত, আমাদের এখান থেকে কি বলবো, প্রোটোপ্লাজম যুক্ত। প্রোটোপ্লাজম যুক্ত জীবদেহের গঠনগত কার্যগত একককে, জীবদেহের আমাদের কি বলবো, গঠনগত ও কার্যগত একককে, গঠনগত ও আমাদের এখান থেকে কি বলবো বলো, কার্যগত একককে আমাদের কি বলে, গঠনগত কার্যগত একককে আমাদের কোষ বলে। গঠনগত কার্যগত একককে আমাদের কি বলে, গঠনগত কার্যগত একককে হচ্ছে আমাদের কোষ বলে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এইবার এই যে কোষ আছে, এই কোষকে আমাদের প্রধানত কি হয়েছে, প্রকারভেদ করা যায়। তাহলে কোষের প্রকারভেদের আগে কি জানতে হবে, এই কোষের আবিষ্কারক কে, এই কোষের আবিষ্কারক কে। না, কোষের যদি আবিষ্কারকের কথা বলা হয়েছে, কোষের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী রবার্ট হুক। কোষের আবিষ্কারককে, কোষের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী রবার্ট হুক। ঠিক আছে, এটা কি কোষ আবিষ্কার করেছিলেন উনি, উনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কোষের আবিষ্কারক কে ছিলেন, রবার্ট হুক। উনি কি কোষ আবিষ্কার করেছিলেন, উনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। ওকে, এবং আমাদের যদি প্রশ্ন এসেছে কোষবাদ, কোষবাদ কে আবিষ্কার করেছিলেন, কোষবাদ আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের বিজ্ঞানী স্লেইডেন এবং বিজ্ঞানী সোয়ান। বিজ্ঞানী স্লেইডেন ও বিজ্ঞানী সোয়ান, এই দুজনা হচ্ছে আমার কোষবাদ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে কে কি কি করলো, প্রথম কথা 1 নম্বর, আমাদের যদি বলে কোষের আবিষ্কারক কে, রবার্ট হুক। কোষবাদের আবিষ্কারক কে, বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান। ওকে, এবার এখানে লেখা হচ্ছে কি, এবার এখানে লেখা হচ্ছে আমাদের কোষের প্রকারভেদ। আমাদের এখানে লেখো কি, আমাদের এখানে লেখো কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা জিনিসের নামটাকে কি বলা হয়, একটা জিনিসের নামটাকে বলা হয় কি আমাদের প্রোক্যারিওটিক কোষ। একটা জিনিসের নামটাকে কি বলা হয়, প্রোক্যারিওটিক কোষ, বা আমাদের এক্ষেত্রে কি বলো, আমাদের এক্ষেত্রে বলা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আমাদের এক্ষেত্রে কি বলো, প্রোক্যারিওটিক কোষ। আর আমাদের এখান থেকে যে জিনিসটা হলো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, নাম্বার 2 এর নামটা কি, নাম্বার 2 এর নামটাকে বলা হয় আমাদের ইউক্যারিওটিক কোষ। আমাদের নাম্বার 2 এর নামটাকে কি বলা হয় বলো, ইউক্যারিওটিক কোষ, বা আমাদের এখান থেকে কি বলবো, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, তার মানে ইন জেনারেলি আমি দেখলাম কি আমাদের 2 ধরনের কোষ হয়। একটার নাম গেল প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, একটার নাম গেল ইউক্যারিওটিক কোষ বা আমাদের আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, এইবার বলেছে কি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি আমি দেখেছি, তার উদাহরণ কি, তার উদাহরণ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, তার উদাহরণ হচ্ছে আমাদের নীলাভ সবুজ শৈবাল, আর তার উদাহরণ হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা। তার উদাহরণ কি আমাদের, তার উদাহরণ হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা। হয়েছে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি বলবো,
না আমাদের সকল উন্নত প্রাণী ও উদ্ভিদ কোষ। আমাদের কি বলবো? সকল উন্নত, আমাদের কি বলবো এখান থেকে? না প্রাণী ও উদ্ভিদ কোষ। সকল উন্নত প্রাণী ও উদ্ভিদ কোষ। তাহলে ক্লিয়ার হলো কি হলো না বলো আমাকে এখান থেকে? তাহলে ইন জেনারেল আমি যেটা দেখলাম সেই জিনিসটা হচ্ছে কি, যে আমাদের কোষ কাকে বলে, না কোষের আবিষ্কারককে, এবং আমাদের কোষ বাদের আবিষ্কারককে, কোষের প্রকারভেদ কি। প্রোক্যারিওটিক কোষ, সেটাকে আমরা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলবো, যার উদাহরণ হলো ব্যাকটেরিয়া, নিরাবসবুজ শৈবাল, মাইকোপ্লাজমা। আর ইউক্যারিওটিক কোষের এটা কি হলো, আমার যাকে বলে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, যেটা আমাদের সকল উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যেটা আমাদের সকল প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা কোষের ছবি। এর মধ্যে কি কি আছে, না নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিয়ার পোর আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সিলিয়া আছে, গলগি বস্তু বা গলগি কমপ্লেক্স আছে, পারঅক্সিজম আছে, লাইসোজোম মানে আমাদের যাকে আত্মঘাতী থলি বলা হয়। লাইসোজোমের অপর নাম কি? লাইসোজোমের অপর নাম হচ্ছে আমাদের আত্মঘাতী থলি। অর্থাৎ আমি কি বলবো এখান থেকে, ভালো করে বোঝার চেষ্টা করো, যে কি বলবো আত্মঘাতী থলি, আমাদের যখন কোনো কিছু একটা জিনিস আসছে, কি জিনিস, তোমার গায়ের সাথে আমার টাচ লাগালো, তাহলে কি হবে এখানে, না যদি আমাদের টাচ লাগে, সেই জায়গাটা করে ভালো করে মাথায় রাখো, দিয়ে 1 সেকেন্ডের মধ্যে আমার লক্ষ হাজার কোটি কোষ মারা যাবে। এবার এই যে লক্ষ হাজার কোটি কোষ মারা গেল, এই কোষগুলিকে মারা যাবার পরে এই কোষগুলিকে পচাবে কে? এই কোষগুলিকে পচাবে হচ্ছে আমার আত্মঘাতী থলি পচাবে। এই কোষগুলিকে কে পচাবে? এই কোষগুলিকে পচাবে হচ্ছে আমার আত্মঘাতী থলি পচাবে। ওকে, যাকে আমরা কি বলবো, লাইসোজোম। এছাড়া কি আছে, আমাদের মাইক্রোটিউবুল আছে, মাইটোকন্ড্রিয়া, যেটাকে আমাদের কি বলবো বলো, যেটাকে আমাদের বলে হচ্ছে কোষের শক্তিঘর। যেটাকে আমাদের কি বলে বলো, যেটাকে আমাদের বলে হচ্ছে কোষের শক্তিঘর। অর্থাৎ কোষের শক্তিঘরের ক্ষেত্রে আমি কি বলবো, যে আমাদের দেহের পাওয়ার হাউস অফ দি সেল, নিউক্লিয়াস, এটাকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রোজোম ইত্যাদি প্রভৃতি হচ্ছে আমাদের এই কাজগুলো করে। ওকে, এবার কথা হচ্ছে যে আমাদের এই যে দু রকমের কোষকে পড়ানো হলো, একটা কোষের নাম প্রোক্যারিওটিক, আর একটা কোষের নাম ইউক্যারিওটিক। এই প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকের মধ্যে ফারাক কি? তাহলে এখানে লেখো যে আমাদের প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য, 1 নম্বর পার্থক্যটা কি বলবো? 1 নম্বর এখানে লেখা হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য। 1 নম্বরটাকে লেখো আমাদের বৈশিষ্ট্য। নাম্বার 2 এর নামটাকে কি লেখো? নাম্বার 2 এর নামটাকে লেখা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ। নাম্বার 2 এর নামটাকে কি লেখো? প্রোক্যারিওটিক কোষ। আর এদিকে আর একটাকে লেখো, এদিকে আর একটাকে লেখো হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষ। এদিকে আর একটাকে কি লেখো? আমাদের ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, এইবার কথাটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের কথা যদি আমি আসি, তাহলে আমাদের বৈশিষ্ট্যের কথার ক্ষেত্রে কি বলবো আর কি বলবো না? 1 নম্বর জিনিস, 1 নম্বর জিনিসটার নামটা কি, যে আমাদের এখানে লেখা হচ্ছে কি, আমাদের প্রথম পয়েন্ট নিউক্লিয়াস। প্রথম পয়েন্ট কি আমাদের? প্রথম পয়েন্ট নিউক্লিয়াস। এইটা যদি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখেছ, তবে এটি হলো আমাদের সুগঠিত নয়। আর এটা যদি দেখেছো, তবে এই জিনিসটা হচ্ছে আমাদের সুগঠিত। এই জিনিসটা হচ্ছে
আমার সুগঠিত। ক্লিয়ার? নাম্বার দুই, নাম্বার দুই, নাম্বার দুই হচ্ছে কি, যে আমাদের এখানে কি বলবো, যে আমাদের এখানে মাথায় রাখা হচ্ছে ক্রোমোজোমীয় প্রোটিন। আমাদের এখানে লেখা হচ্ছে প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে কি মাথায় রাখবে, না মাথায় রাখবে আমার এখানে আম্লিক প্রোটিন বর্তমান। আমার এখানে কি প্রোটিন বর্তমান, আমার এখানে আম্লিক প্রোটিন বর্তমান। আর আমাদের এদিক থেকে কি বলবো, না আমাদের এদিক থেকে বলবো হচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন বর্তমান। তার মানে আমাদের এখান থেকে কি বলবো, দুটো জিনিস গেল। একটা জিনিসের নামটাকে বলে আম্লিক প্রোটিন বর্তমান, আর একটা যে জিনিস গেল তার নামটাকে বলা হচ্ছে কি ক্ষারীয় প্রোটিন বর্তমান। হয়েছে? এবার হচ্ছে কি বলবো, নাম্বার তিন পয়েন্ট। নাম্বার তিন হচ্ছে আমাদের রাইবোজোম। আমাদের যে রাইবোজোম, এটি হচ্ছে আমাদের 70s প্রকৃতির। আমাদের যে রাইবোজোম, এটি হচ্ছে আমাদের 80s প্রকৃতির। কি বললাম কথাটা? আমাদের যে রাইবোজোম, এটি আমাদের 70s প্রকৃতির। আমাদের যে রাইবোজোম, এটি হচ্ছে 80s প্রকৃতির। হয়েছে? নাম্বার চার, নাম্বার চার কি, নাম্বার চার হচ্ছে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীর আমাদের কি প্রকৃতি, না কোষ প্রাচীর হচ্ছে আমাদের এক্ষেত্রে মাথায় রাখো, এটি হচ্ছে ইন জেনারেলি মিউকোপেপটাইড দ্বারা গঠিত। ইন জেনারেলি আমাদের কি দ্বারা গঠিত, ইন জেনারেলি আমাদের যে কোষ প্রাচীর আছে, এটি আমাদের মিউকোপেপটাইড দ্বারা গঠিত। মিউকোপেপটাইড দ্বারা গঠিত। ওকে। আর আমাদের যে কোষ প্রাচীর আছে, সেই জিনিসটাকে কি বলা হয়, সেই জিনিসটাকে বলা হয় আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। ঠিক আছে? এর যে 5 নম্বরটি আছে, এই 5 নম্বরটাকে কি বলা হয়, আমাদের কোষ বিভাজন। এই যে কোষ বিভাজন আছে, এই কোষ বিভাজনটা কি প্রকৃতির, এই কোষ বিভাজনটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রকৃতির। কোষ বিভাজনটা কি প্রকৃতির, কোষ বিভাজনটা অ্যামাইটোসিস প্রকৃতির। এর যে কোষ বিভাজনটা আছে, সেটি হলো কি প্রকৃতির, সেটি হলো আমাদের মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। তাহলে আমাদের এখান থেকে কি পড়লাম আর কি পড়লাম না, আমাদের এখান থেকে যেটা দেখানো হলো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক যে কোষ আছে, সেই কোষের পার্থক্য। ঠিক আছে? তার মানে আমাদের এখানে 1 নম্বর কি, নিউক্লিয়াস সুগঠিত নয়। নাম্বার 2 হচ্ছে আমাদের সুগঠিত। ওকে। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে কি আমাদের এখানে আম্লিক প্রোটিন বর্তমান, এখানে হচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন বর্তমান। নাম্বার 3 হচ্ছে আমাদের রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতি, আমাদের রাইবোজোম হচ্ছে 80s প্রকৃতি। নাম্বার 4, আমাদের যে কোষ প্রাচীর আছে এটা মিউকোপেপটাইড দ্বারা গঠিত, আমাদের এখানে যে কোষ প্রাচীর আছে সেটি হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। ওকে। আমাদের যে কোষ প্রাচীর আছে এটা হলো অ্যামাইটোসিস প্রকৃতির, আমাদের যে কোষ প্রাচীর আছে সেটা হলো মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। ঠিক আছে? ক্লিয়ার না, ক্লিয়ার না? ওকে। তো আমার একটা প্রশ্ন হলো এটা, যে আমাদের তো প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? তো তুমি মানুষ, আমি মানুষ, তোমার মতন উন্নতশীল জীব, আমার মতন উন্নতশীল জীব, এদের দেহে প্রধানত বা প্রধানত বলা ভুল, এদের দেহে কোন কোষ বর্তমান? তা মাথায় রাখবে, আমাদের দেহে অলওয়েজ ইউক্যারিওটিক কোষ বর্তমান। তো এই যে ইউক্যারিওটিক কোষ বর্তমান, এই ইউক্যারিওটিক কোষের মধ্যে আমাদের ইউক্যারিওটিক কোষের মধ্যে আমার যে মেন পার্ট বা মেজর পার্ট, এই মেজর পার্টটার নামটাকে আমাদের কি বলা হয়, মেজর পার্টটার নামটাকে বলা হয় ক্রোমোসোম। তাহলে এখানে তোমরা হেডিং লেখো কি বলে, এখানে তোমরা হেডিং লেখো আমাদের ক্রোমোসোম বলে।
আচ্ছা, ক্রোমোসোম কাকে বলে? তাহলে ক্রোমোসোম সম্বন্ধে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট কি? এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এটি কোথা থেকে উৎপন্ন? এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। তাহলে এটি প্রথম কথা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটি আমাদের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়েছে। নাম্বার 2, এটি কি কি নিয়ে গঠিত? এটি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত। এটি আমাদের কি কি নিয়ে গঠিত? এটি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, এই দুটো জিনিস নিয়ে আমার গঠিত। ঠিক আছে। নাম্বার 3, নাম্বার 3 কি বলবো? এর যে আকৃতি, এর আকৃতিটা কিরকম? আকৃতিটা হলো আমাদের সূত্রাকার বা দণ্ডাকার। এর আকৃতিটা কিরকম? এর আকৃতিটা হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার। ওকে। নাম্বার 4 কি বলবো? যে এটি কি কাজ করে? এটি হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে। এটি হচ্ছে কি বলবো? আমাদের বংশগত বৈশিষ্ট্য আমাদের কি করে? পরিবহন করে। কমা দিয়ে লেখো, পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। পরিব্যক্তি ও বিবর্তনে কি বলবো? আমাদের এখান থেকে লেখো, মুখ্য ভূমিকা পালন করে। মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, কথাটা কি বললাম বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে ইন জেনারেলি আমি যদি দেখেছি, কি দেখেছি? যে আমাদের ক্রোমোজোম, এই ক্রোমোজোমের কাজটা কি? না, ক্রোমোজোম হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এটা আমাদের কোথা থেকে উৎপন্ন? নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এই যে ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন বললাম, এটির ক্ষেত্রে কি বলবো? না, এটি আমাদের কি দ্বারা গঠিত? এটি আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। এটি আমাদের কি দ্বারা গঠিত বলো? এটি আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 3, এর যে আকৃতি, এর আকৃতিটা কিরকম? এর আকৃতিটা হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার। এর আকৃতিটা কিরকম? সূত্রাকার বা দণ্ডাকার। নাম্বার 4, এটির কাজ কি? এটির কাজ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা ও পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? মাথায় রাখবে এই ক্ষেত্রে যে আমাদের এই যে ক্রোমোজোম শব্দের প্রবর্তন করেন কে? ক্রোমোজোম শব্দের প্রবর্তন করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। তাহলে আমাদের ক্রোমোজোম শব্দের প্রবর্তন করেছেন কে? ক্রোমোজোম শব্দের প্রবর্তন করেছেন আমাদের কে করেছেন? বিজ্ঞানী ওয়াল্ডেয়ার করেছেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো। এইটা হলো কি আমাদের? এইটা হলো হচ্ছে আমাদের ক্রোমোজোম সম্বন্ধে তথ্য। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার ইন জেনারেলি মাথায় রাখবে যে আমাদের যে ক্রোমোজোমের যে সংখ্যা, এই ক্রোমোজোমের সংখ্যাটা আমাদের সর্বদা কি হয়? ক্রোমোজোমের সংখ্যাটা আমাদের সর্বদা ধ্রুবক হয়। আমাদের ক্রোমোজোমের সংখ্যাটা কি হয় বলো? ক্রোমোজোমের সংখ্যাটা হচ্ছে আমাদের সর্বদা ধ্রুবক হয়। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে ক্রোমোজোমের সংখ্যাটা যদি আমাদের সর্বদা ধ্রুবক হয়, তবে সেই ক্ষেত্রে আমাদের মানুষ দেহের ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে আমাদের এই মানুষ দেহে আমাদের কি হয়েছে? টোটাল 23 জোড়া ক্রোমোজোম আমাদের পাওয়া যায়। এই 23 জোড়ার মধ্যে আমাদের কি হয়েছে? না, 22 জোড়া হচ্ছে আমাদের কি বলবো? অটোসোম। 22 জোড়া হচ্ছে আমাদের অটোসোম। ঠিক আছে। আর আমাদের 1 জোড়া যদি দেখেছি,
এক জোড়ার নামটাকে কি বলা হয়? এক জোড়ার নামটাকে বলা হয় আমাদের সেক্স ক্রোমোসোম। আর এক জোড়া যে নাম আছে তার নামটাকে কি বলে? তার নামটাকে বলে আমাদের সেক্স ক্রোমোসোম। ঠিক আছে, তাহলে কি হলো প্রথম কথা? আমাদের 22 জোড়া যে ক্রোমোসোম আছে তার নামটাকে বলে অটোজোম। আর এক জোড়া যে জিনিসটা আছে এই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেক্স ক্রোমোসোম। এইবার দেখো 22 জোড়া যখন ক্রোমোসোম আছে, সেই 22 জোড়া অটোসোমকে আমাদের কি করে না, আমার দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমাদের কি করে বলো? আমাদের এক্ষেত্রে দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দেহজ বৈশিষ্ট্য কি করে? আমাদের নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে মানে জিনিসটা কিরকম? যে আমি লম্বা না বেটে, আমি ফর্সা না কালো, আমি রোগা না মোটা, আমি মানে কি বলবো, মোট কথা আমার বডি স্ট্রাকচার বা দেহজ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে কে? আমাদের বডি স্ট্রাকচার বা দেহজ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কে? না, আমাদের অটোসোম। ওকে, এক জোড়া সেক্স ক্রোমোসোম কি করে আমাদের? এক জোড়া সেক্স ক্রোমোসোম হচ্ছে আমার লিঙ্গ নির্ধারণ করে। আমাদের কি করে না, আমাদের লিঙ্গ নির্ধারণ করে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি বলবো এখান থেকে? দুটো জিনিস। একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে এক জোড়া সেক্স ক্রোমোসোম কি করে? লিঙ্গ নির্ধারণ করে। ক্লিয়ার হয়েছে? এখন প্রশ্ন হলো কি, এখন প্রশ্ন হলো হচ্ছে যে আমাদের এই যে সেক্স ক্রোমোসোম আছে এটা আমাদের দু রকম হচ্ছে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে আমাদের ফিমেল। এদের ক্ষেত্রে কি থাকছে? এদের ক্ষেত্রে একটা এক্স থাকছে, একটা ওয়াই থাকছে। ফিমেলদের ক্ষেত্রে কি থাকছে? আমাদের দুটোই এক্স থাকছে। যেহেতু আমাদের পুরুষ দেহে, কি বললাম কথাটা? যেহেতু আমাদের পুরুষ দেহে একটা এক্স এবং অপরটা ওয়াই থাকছে, তাকে আমাদের কি বলা হচ্ছে? তাকে আমাদের বলা হচ্ছে হেটারো জাইগোটিক ক্রোমোসোম। হেটারো জাইগোটিক ক্রোমোসোম। ঠিক আছে, আর যে জিনিসটা থাকছে, যদি আমাদের দুটোই সেম হয় তবে তাকে আমাদের কি বলা হচ্ছে? তবে আমার বলা হচ্ছে হোমোজাইগোটিক ক্রোমোসোম। তবে আমাদের যেটা থাকে সেই জিনিসটাকে কি বলা হচ্ছে? হোমোজাইগোটিক ক্রোমোসোম। তাহলে আমাদের দুটো জিনিস থাকে, একটা জিনিসের নামটাকে কি বলা হচ্ছে? হেটারোজাইগোটিক ক্রোমোসোম। আর একটা যে জিনিস আছে তাকে বলা হচ্ছে হোমোজাইগোটিক ক্রোমোসোম। এইবার এই যে ক্রোমোসোম ক্রোমোসোম বলে এত কথা বলছি, এই যে ক্রোমোসোম ক্রোমোসোম বলে এত কথা বলছি, এই ক্রোমোসোমকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মানে দুটি ভিত্তির ওপরে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কিসের ওপরে? একটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে। সেন্ট্রোমিয়ারের কিসের ভিত্তিতে? অবস্থানের ভিত্তিতে। হয়েছে ক্ষেত্রে। আর একটা যেটা আছে সেই জিনিসটার নামটাকে কি বললো? কি বলবো? যে আমাদের ক্রোমোজোম আছে সেটাকে আমরা কি বলবো? এটাকে লেখো আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে। তার মানে আমাদের এখান থেকে কি বলবো? একটা জিনিসের নামটাকে কি বলবো? যে আমাদের এখানে বলবো আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে। আর একটা যে জিনিস আছে সেই জিনিসটাকে কি বলে? সেই জিনিসটাকে বলা হয় আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে। ঠিক আছে, আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার আমাদের কি জিনিসটা বলেছে? এবার কি জিনিসটা বলেছে? যে আমাদের যদি সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ভাগ করেছি, যদি কি করেছি আমি, যদি আমি সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ভাগ করেছি, তাহলে এখানে লেখো, কি লেখো? সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে আমাদের কিসের শ্রেণীবিভাগ?
না, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে আমাদের ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমি কি বলবো এখান থেকে, অবস্থানের ভিত্তিতে। তাহলে এই অবস্থানের ভিত্তিতে জানার আগে তোমাকে যেটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে কি, এর আমার কতগুলো স্ট্রাকচার। তাহলে প্রথম স্ট্রাকচারটা কি আছে, যেই ছবিগুলো আঁকছি মোটামুটি ছবি আঁকার চেষ্টা করো, একবারে ডট ছবি কেউ আঁকতে পারবে না। ডট ছবি কেউ আঁকতে পারবে না, তাকে বলা হচ্ছে এটা। তাহলে আমাদের যদি সেন্ট্রোমের অবস্থানের ভিত্তিতে ভাগ করেছি, তাহলে আমাদের কি হচ্ছে, এদিকে হচ্ছে 50%, এদিকে হচ্ছে 50%, এদিকে হচ্ছে 45%, এদিকে হচ্ছে 55%, এদিকে হচ্ছে 10%, এদিকে হচ্ছে 90%, এদিকে হচ্ছে 1%, এদিকে হচ্ছে 99%। তাহলে আমার এখানে কি গেল না, সেন্ট্রোমিয়ার কি করছে, একটা ক্রোমোজোমকে দুটি বাহুতে ভাগ করে দিচ্ছে। সেন্ট্রোমিয়ার কি করছে, একটা ক্রোমোজোমকে দুটি বাহুতে কি করছে, দুটি বাহুকে আমাদের ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, এখন যদি দুটি বাহুতে ভাগ করে দিয়েছে, তবে সেই ক্ষেত্রে কি হবে আর কি হবে না, না যদি আমাদের দুদিকে 50% 50% এই ক্রমান্বয়ে গতিতে ভাগ করছে, তবে আমরা তাকে কি বলবো, তবে তাকে আমরা বলবো আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। তবে তাকে আমরা বলবো কি, মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। ওকে, নাম্বার দুইয়ের নামটাকে কি বলবো, নাম্বার দুইয়ের নামটাকে বলবো হচ্ছে আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। এক নম্বরের নামটাকে বললাম মেটাসেন্ট্রিক ক্রোমোসোম, নাম্বার দুইয়ের নামটাকে কি বলবো, নাম্বার দুইয়ের নামটাকে বলবো হচ্ছে আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। ওকে, আচ্ছা, নাম্বার তিন, এই জিনিসটার নামটাকে কি বলা হয়, নাম্বার তিনের নামটাকে বলা হয় আমাদের অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম। নাম্বার তিনের নামটাকে কি বলা হয় বলো, নাম্বার তিনের নামটাকে বলা হয় আমাদের অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম। নাম্বার চার, আমাদের যে দেখা যাচ্ছে সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। তাহলে আমাদের এখানে কটা জিনিস গেল, চারটে জিনিস গেল। একটার নামটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোসোম, নাম্বার দুইয়ের নামটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম, নাম্বার তিনের নামকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম, নাম্বার চারের নামটাকে বলা হয় আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার এখান থেকে পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে কিরকম, এক নম্বর কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে কি, যে আমাদের যে মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম আছে, এই মেটাসেন্ট্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি ইংরাজি বর্ণ কিসের মতন। তাহলে মাথায় রাখবে যে মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি ভি এর মতন, এর আকৃতি এল এর মতন, এর আকৃতি জি এর মতন, এর আকৃতি আই এর মতন। তাহলে আমাদের এখান থেকে কি হলো, আমাদের এখান থেকে ক্রোমোসোমের আকৃতিকে দেখানো হলো। আমাদের এখান থেকে কি দেখানো হলো, ক্রোমোসোমের আকৃতিকে দেখানো হলো। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো এখান থেকে, ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার আমাদের কি বলেছে এখান থেকে ভালো করে বোঝো, আমাদের এখান থেকে যে জিনিসটা বলেছে যে এটা ছাড়া আর কিসের ভিত্তিতে ভাগ করা যায়, না ভিত্তি যদি আমি বলেছি, তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, যে সেন্ট্রোমের অবস্থান ছাড়া সেন্ট্রোমেরের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে এক্ষেত্রে কি বলবো, এক্ষেত্রে বলবো আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ঠিক আছে, তাহলে প্রথম কথা কি বলবো, এক নম্বর কথা বলবো হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, নাম্বার দুই কথা কি আমাদের সেন্ট্রোমিয়ারের
সংখ্যার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। ঠিক আছে, এবার কি বলবো, এদিকে লেখো হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা, এদিকে লেখো আমাদের ক্রোমোজোমের নাম। এদিকে কি লেখো, এদিকে লেখো হচ্ছে আমাদের কি বলবো সেন্ট্রোমিয়ারের সংখ্যা, এদিকে কি লেখো, এদিকে লেখো হচ্ছে কি আমাদের ক্রোমোজোমের নাম। এদিকে কি লেখো, এদিকে লেখো হচ্ছে আমাদের ক্রোমোজোমের নাম। ঠিক আছে, তাহলে সেন্ট্রোমিয়ারের সংখ্যার কথা যদি বলেছি তাহলে কি হবে, সেন্ট্রোমিয়ারের যে সংখ্যার কথা বলেছি আমি, তাহলে এখানে কি পাবো, তাহলে এখানে আমি যে জিনিসটা পাবো সেই জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা 0। সেন্ট্রোমিয়ারের সংখ্যা কি বলা আমাদের এখান থেকে, সেন্ট্রোমিয়ারের সংখ্যা 0। তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের বলা হয় আসেন্ট্রিক ক্রোমোজোম। তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের বলা হয় আসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যা আমাদের 1 হয়েছে তবে তাকে আমাদের কি বলবো, তবে তাকে আমাদের বলবো হচ্ছে কি আমাদের মনোসেন্ট্রিক ক্রোমোজোম। তবে তাকে আমরা কি বলবো বলো, তবে তাকে আমরা বলবো হচ্ছে আমাদের মনোসেন্ট্রিক। তবে তাকে আমরা কি বলবো, মনোসেন্ট্রিক ক্রোমোজোম। তবে তাকে আমরা কি বলবো, মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। ওকে, আচ্ছা, নাম্বার 2, যদি আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যাটি 2টি থাকে তাহলে তাকে কি বলবো, তাহলে তাকে আমরা বলবো আমাদের ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে তাকে আমাদের কি বলবো, তাকে আমরা বলবো আমাদের ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার হলো? যদি আমাদের গ্রেটার দেন 2 থাকে তবে সেই জিনিসটার নামটাকে কি বলবো, তবে সেই জিনিসটার নামটাকে আমাদের বলবো হচ্ছে কি আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তবে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, তবে সেই জিনিসটাকে বলবো হচ্ছে আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো তো? তাহলে আমাদের এখানে কি গেল, আমাদের এখানে যে জিনিসটা গেল সেই জিনিসটা হচ্ছে এটা। ঠিক আছে, এইবার আমাদের এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম রিগার্ডিং কিছু কিছু টার্মও আছে, যে টার্মের সঙ্গে তোমাকে আস্তে 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 পরিচয় হতে হবে। যে টার্মের সঙ্গে কি করতে হবে তোমাকে, যে টার্মের সঙ্গে তোমাকে ধীরে 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 পরিচয় হতে হবে। প্রথম যে টার্ম আছে সেই টার্মটার নামটা কি, প্রথম টার্মের নামটাকে বলা হচ্ছে লেখো টেলোমিয়ার। প্রথম টার্মের নামটাকে কি বলা হচ্ছে, প্রথম টার্মের নামটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ারের কথাকে কি বলবো আমি এখান থেকে ভালো করে বোঝো, লেখো ক্রোমোজোমের বিশেষ মেরুযুক্ত প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। কি বললাম বাবা, বললাম এটা যে ক্রোমোজোমের বিশেষ মেরুযুক্ত প্রান্তকে, বিশেষ মেরুযুক্ত প্রান্তকে, মেরুযুক্ত প্রান্তকে আমাদের কি বলে, প্রান্তকে আমাদের বলে হচ্ছে টেলোমিয়ার বলে। বিশেষ মেরুযুক্ত টেলোমিয়ার বলে। তাহলে টেলোমিয়ার কাকে বলে না, আমাদের কি বলবো, যে আমাদের ক্রোমোজোমের যে বিশেষ মেরুযুক্ত প্রান্ত আছে সেই বিশেষ মেরুযুক্ত প্রান্তকে আমরা বলবো হচ্ছে কি, আমরা বলবো হচ্ছে টেলোমিয়ার বলবো। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? ক্লিয়ার। এইবার আমাদের এই যে ক্রোমোজোমের মুখ্য খাঁজ বলে একটা জায়গা থাকে, কি খাঁজ না, ক্রোমোজোমে মুখ্য খাঁজ বলে আমাদের একটা জায়গা থাকে। এই মুখ্য খাঁজ জিনিসটা কি জিনিস না, লেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে অংশে ক্রোমোজোমের বাহু ভাঁজ হয় তাকে মুখ্য খাঁজ বলা হয়। তাহলে এখানে কি লেখো, লেখো এক্ষেত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে অংশে, কি অংশে বলো, সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে অংশে ক্রোমোজোমের বাহু ভাঁজ হয়। কার বাহু ভাঁজ হয় না, ক্রোমোজোমের আমাদের কি হয়েছে,
বাহু ভাঁজ হয় তাকে আমাদের কি বলবো? তাকে আমাদের বলা হচ্ছে কি? তাকে মুখ্য খাঁজ বলে। তাকে কি বলে? তাকে মুখ্য খাঁজ বলে। তাহলে মুখ্য খাঁজ কাকে বলে? না, মুখ্য খাঁজ বলে হচ্ছে আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাছে এসে, যেটা কি হচ্ছে আমাদের বাহু দুটো যে ভাঁজ হয়ে যাচ্ছে, এই যে বাহু দুটো ভাঁজ হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে আমাদের কি বলে? আমাদের মুখ্য ভাঁজ বলা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? দেখো, আহ আচ্ছা, হাতের লেখাগুলো বুঝতে পেরে ঠিক মতো পারিনি। আচ্ছা, মাঝে মাঝে কি শোনা যাচ্ছে না? এটা তোমার নেটওয়ার্ক প্রবলেম স্যার। কথা বুঝতে পারছেন? চলো, আমার যুক্তিটা হচ্ছে কি জিনিস, তোমরা যারা যারা ক্লাসটা করছো, না তুমি 100%, না আমি 100%, তোমাকে আমি এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি যে যদি তুমি তোমার 80% দিয়েছো, তাহলে আমি আমার 20% দিয়ে তোমাকে 100% করতে পারবো। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? অর্থাৎ যে জায়গাটি করে আছে, প্রত্যেকটা জিনিস, যেই জিনিসগুলো আমি লেখাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু তোমরা খাতায় নোট করবে। তোমরা বলবে স্যার, স্যার তো বললেন যে পিডিএফ পেয়ে যাব। অবশ্যই পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু পিডিএফ হাজার পেলেও তোমাদেরকে খাতায় লিখতে হবে। দেখো, তুমি যদি খাতায় না লেখো, তোমার পেন বেঁচে যাবে, খাতা বেঁচে যাবে, এবং সবচেয়ে বড় কথা, যেটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমার তোমার খাটনি বেঁচে যাবে। রইলো বাকি হচ্ছে কি, তোমার জানা বা তোমার একটা শর্ট নোট। এই শর্ট নোটটা কিন্তু তুমি এই ক্লাসের পরে আর পাবে না। তো কাজেই কাজে প্রত্যেকটা ছেলে মেয়ে পড়া চলাকালীন নোট তৈরি করো। মানছি যে স্যার আপনি যে স্পিডে বলছেন বা আপনি যেভাবে বলছেন, আমি একা একজন সাধারণ মানুষ এত স্পিডে পেরে উঠছি না। অবশ্যই তোমার যুক্তি ঠিক, বাট তবু চেষ্টা করো, 10-এর মধ্যে 8 করো, 9 করো, বাদ বাকি যে একটা কম থাকলো সেটা আমাদের পরবর্তীতে, এই পিডিএফ তো পেয়ে যাচ্ছ, এই পিডিএফ এর পরবর্তীতে তোমরা সেখান থেকে কারেকশন করে নিতে পারবে। তোমরা সেখান থেকে কি করে নিতে পারবে? তোমরা সেখান থেকে কারেকশন করে নিতে পারবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আমাদের কি জিনিসটা আসছে, যে তুমি যদি কারেকশনের প্রশ্নে আসো, সেটা তো তোমার হাতে যেমন একটা অপশন থাকছে, এছাড়া তোমাদের এইরকম দেখো, বাংলা ইংরেজি যেমন পড়ানো হচ্ছে, এর পরবর্তীতে আমাদের একটা নোট পাবে। যেই নোটটা আমাদের কি হচ্ছে, বাংলা ইংরাজি দুটো ভার্সানে কি করানো হচ্ছে, দুটো ভার্সানে আমার লেখা আছে, যাতে করে কোনো ছেলে মেয়ে, যাতে করে কোনো ছেলে মেয়ে বুঝতে অসুবিধা না হয়। যাতে করে কি বলবো এখান থেকে, যাতে করে কোনো ছেলে মেয়ে বুঝতে অসুবিধা না হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার না? ক্লিয়ার না? আমার যুক্তিটা হচ্ছে এই যে, এবার তোমরা যখন এর পরবর্তীতে কোশ্চেন দেখবে, তোমরা যখন কি বলবো এর পরবর্তীতে কোশ্চেন দেখবে, কোশ্চেন দেখবে মানে কি, কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিস। কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিস এর ক্ষেত্রে যদি আমি দেখি তোমাকে, সেই ক্ষেত্রে আমি কি বলবো, তখনও কিন্তু বাংলা ইংরাজি দুটো ভার্সানে তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সার থাকবে। তখনও কিন্তু তোমার কি, বাংলা ইংরাজি দুটো ভার্সানে কিন্তু তোমার এই জিনিসটা থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো?
ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? এবার কথাটা কি বলছে আমাদের এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা তো গেল হচ্ছে মুখ্য খাঁজ। এই মুখ্য খাঁজের পরবর্তীতে আমাদের যে জিনিসটা থাকে তার নামটাকে কি বলা হয়? তার নামটাকে বলা হয় আমাদের গৌণ খাঁজ। তার নামটাকে কি বলে বলো? তার নামটাকে বলা হয় আমাদের গৌণ খাঁজ। ঠিক আছে? আচ্ছা, গৌণ খাঁজ কাকে বলে? না, গৌণ খাঁজ হচ্ছে কোন কোন ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও একাধিক আমাদের প্রান্তের দিকে খাঁজ দেখা যায়, একে গৌণ খাঁজ বলে। তাহলে এখানটা করে কি লেখো? লেখো হচ্ছে এটা কোন কোন ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও, কোন কোন ক্রোমোজোমে কি বলবো, আমাদের মুখ্য খাঁজ ছাড়াও আমাদের কি হয়, প্রান্তের দিকে, কিসের দিকে? প্রান্তের দিকে কিছু খাঁজ দেখা যায়। প্রান্তের দিকে কি দেখা যায়? প্রান্তের দিকে আমাদের কিছু খাঁজ দেখা যায়। একে আমাদের কি বলে? একে আমাদের গৌণ খাঁজ বলে। একে আমাদের কি বলে? একে আমাদের গৌণ খাঁজ বলে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? এই যে গৌণ খাঁজ আছে, এই গৌণ খাঁজের কাজ হচ্ছে নিউক্লিয় ওলাস গঠন করা। এই যে গৌণ খাঁজ আছে, এই গৌণ খাঁজের কাজ হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস, আমাদের কি গঠন করা? আমাদের নিউক্লিয় ওলাস গঠন করে। নিউক্লিয় ওলাস গঠন করে। এটা কার কাজ? এটা হচ্ছে আমার গৌণ খাঁজের কাজ। এটা কার কাজ বলো? এটা হচ্ছে আমার গৌণ খাঁজের কাজ। হলো? বুঝতে পেরেছো? এবার আমাদের কি বলবো এখান থেকে? এই যে আমাদের গৌণ খাঁজ নিউক্লিয় ওলাস গঠন করে, এর জন্য এই জিনিসটাকে আমাদের কি বলা হয়েছে? এর জন্য এই জিনিসটাকে আমাদের বলা হয়েছে নিউক্লিয়ার অর্গানাইজার বলা হয়েছে। এর জন্য আমাদের কি বলা হয়েছে বলো? এর জন্য আমাদের একে নিউক্লিয়ার অর্গানাইজার বলা হয়েছে। নিউক্লিয়ার অর্গানাইজার। এর জন্য কি বলা হয়েছে বলো? এর জন্য নিউক্লিয়ার অর্গানাইজার বলা হয়েছে। নিউক্লিয়ার অর্গানাইজার বলা হয়েছে। তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমাদের এখানে কি জিনিসটা গেল? আমাদের এখানে যে জিনিসটা গেল সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের নিউক্লিয়ার অর্গানাইজার বলা হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? গেল। এরপরে আমাদের কি জিনিসটা আছে? এরপরে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের স্যাটেলাইট। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? স্যাটেলাইট। স্যাটেলাইট কাকে বলে? আর স্যাটেলাইট বলে হচ্ছে আমাদের কোনো কোনো ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষে গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। কি বললাম কথাটা? আমাদের এখানে লেখো কোনো কোনো ক্রোমোজোমে, কোনো কোনো ক্রোমোজোমে আমাদের কিসের শেষে? না, গৌণ খাঁজের শেষে। কোনো কোনো ক্রোমোজোমে আমাদের গৌণ খাঁজের শেষে আমাদের কি দেখা যায়? গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। গোলাকার বা আমাদের কি বলবো, দণ্ডাকার, গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। তাকে আমাদের কি বলে বলো? দেখা যায়। তাকে কি বলে? তাকে আমাদের স্যাটেলাইট বলে। তাকে কি বলে বলো? তাকে আমাদের স্যাটেলাইট বলে। তাহলে স্যাটেলাইট কাকে বলে? না, আমাদের যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষে আবার, মানে মুখ্য কাজের শেষ প্রান্তে গৌণ খাঁজ, সেই গৌণ খাঁজকে তুমি যদি পৃথিবী ধরেছ, সেই পৃথিবীর মধ্যে পৃথিবীর শেষ প্রান্ত যেই জিনিসটাকে কি বলা হচ্ছে? স্যাটেলাইট, গোলাকার যে অংশ দেখা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে আমার স্যাটেলাইট। এইবার কি বলবো?
আমাদের এই যে স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইট যে প্রত্যেকটা ক্রোমোজোমেই থাকবে তা কিন্তু না। কি বললাম কথাটা? স্যাটেলাইট যে প্রত্যেকটা ক্রোমোজোমেই থাকবে তা কিন্তু না। এই যে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম বলা হয়। কি বললাম কথাটা? আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বললাম কথাটা? না, স্যাটেলাইট যুক্ত আমাদের যে ক্রোমোজোম আছে, স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমকে আমাদের স্যাট ক্রোমোজোম বলে। স্যাট ক্রোমোজোম বলে। তাহলে আমাদের কি বলে? আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে বলবো? আমাদের স্যাট ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, এবার আমাদের কি বলবো এখান থেকে? এবার আমাদের যে আর একটা জিনিস আছে, সেই জিনিসটার নামটাকে কি বলা হয় বলো? না, কাইনেটোকোর বলা হয়। কাইনেটোকোর। কাইনেটোকোর কি জিনিস? কাইনেটোকোর কি জিনিস? না, আমাদের এখানে লিখে রাখো। কি লিখে রাখো? আমাদের এখানে লিখে রাখো মুখ্য খাঁজ অংশে। আমাদের কি লিখে রাখো? মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে। মুখ্য খাঁজ অংশে আমাদের কি বলবো? সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে। ক্রোমাটিনের চারিদিকে প্রোটিন আবরণীকে কাইনেটোকোর বলা হয়। কি আবরণীকে বলো? প্রোটিন আবরণীকে। প্রোটিন আবরণীকে কি বলে? প্রোটিন আবরণীকে আমাদের কাইনেটোকোর বলে। কাইনেটোকোর বলে। তাহলে কাইনেটোকোর কাকে বলে? না, কাইনেটোকোর বলা হচ্ছে যে আমাদের যদি একটা মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমিয়ারের চারিদিকে যে আমাদের যে প্রোটিনের আবরণ আছে, সেই প্রোটিনের আবরণকে আমাদের বলা হচ্ছে কি? আমাদের বলা হচ্ছে কাইনেটোকোর। ঠিক আছে, হ্যাঁ বা না বলো? তাহলে আমরা যদি একটা ক্রোমোজোমকে দেখেছি, সেই ক্রোমোজোমের মধ্যে, তাহলে আমরা যদি একটা ক্রোমোজোমকে দেখেছি, সেই ক্রোমোজোমের মধ্যে আমাদের কি করে রাখো এখান থেকে? ক্রোমোজোমকে দেখেছি, তাহলে সেই ক্রোমোজোমের মধ্যে আমার কি থাকবে? দুটো জিনিস থাকবে। একটা জিনিসের নামটাকে কি লিখে রাখো? একটা জিনিসের নামটাকে লিখে রাখো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর একটা জিনিসের নামটাকে কি লিখে রাখো? আর একটা জিনিসের নামটাকে লিখে রাখো প্রোটিন। তার মানে আমাদের এখান থেকে কি শিখলাম? আমাদের এখানে কি লিখে রাখো? এক নম্বরের নামটাকে বলে নিউক্লিক অ্যাসিড, নাম্বার দুই এর নামটাকে বলা হচ্ছে আমাদের প্রোটিন। নিউক্লিক অ্যাসিডের যদি কথা বলেছি, এই নিউক্লিক অ্যাসিডকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? একটার নামটাকে বলা হচ্ছে ডিএনএ, আর একটার নামটাকে বলা হচ্ছে আমাদের আরএনএ। প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা প্রোটিনের নামটাকে বলা হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন, আর একটা প্রোটিনের নামটাকে বলা হচ্ছে আমাদের অহিস্টোন প্রোটিন। তাহলে কি বললাম কথাটা? একটা প্রোটিনের নামটাকে বলা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর একটা যে প্রোটিন আছে এই প্রোটিনের নামটাকে কি বলা হচ্ছে? আমার অহিস্টোন প্রোটিন। অহিস্টোন প্রোটিন। এবং মাথায় রাখবে ডিএনএ এর পুরো কথা কি আমাদের? এর পুরো কথা হলো আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর যদি বলা হয়েছে আরএনএ, এর পুরো কথা কি? এর পুরো কথা হলো আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। এর পুরো কথা কি? এর পুরো কথা হলো আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। মাথায় রাখবে এই যে এটা আছে, এটি হচ্ছে কি আমাদের? এটি হচ্ছে আমাদের দ্বিতন্ত্রী বা ডবল হেলিক্স। এই যে জিনিসটা আছে, এই ডিএনএটা, ডয়ে ডিএনএ ডয়ে ডবল হেলিক্স। ঠিক আছে, বা ডিতে ডিএনএ ডিতে ডবল হেলিক্স।
তাহলে এই যে ডবল হেলিক্স যে স্ট্রাকচার, এই ডবল হেলিক্স স্ট্রাকচারটা কে আবিষ্কার করেছেন? না, ডবল হেলিক্স স্ট্রাকচারটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক আবিষ্কার করেছেন। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক কি করেছেন? ডিএনএ যে ডবল হেলিক্স স্ট্রাকচার, সেই জিনিসটাকে আবিষ্কার করেছেন। আর আরএনএ যদি গল্পে আসি, আরএনএ হচ্ছে আমাদের একতন্ত্রী। আরএনএ হচ্ছে আমাদের একতন্ত্রী। ডিএনএ এর কাজ কি? আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা, পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ হচ্ছে মূলত প্রোটিনকে সংশ্লেষ করা। আরএনএ এর কাজ কি বলে? আরএনএ এর কাজ হচ্ছে মূলত প্রোটিনকে সংশ্লেষ করা। এদিকে হিস্টোন, অহিস্টোন। ক্লিয়ার হয়েছে? তাহলে চলো তোমাদের জন্য কিছু এমসিকিউ কোশ্চেন এনেছি। এমসিকিউ কোশ্চেন গুলো তোমাদেরকে দিয়ে সলভ করবে। আচ্ছা, প্রত্যেকে এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করবে। এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করার নিয়মাবলী একটু বলে দিই, যাতে তোমাদের যেহেতু প্রথম ক্লাস, তোমাদের বুঝতে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার এবং অপশন নাম্বার এই দুটোকে লিখে তোমরা কি করবে? তোমরা আমাদের যে গুগল মিটের যে ইয়ে আছে, চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে তোমরা কি করবে না জমা করবে। এক second, চলো। আচ্ছা, প্রথম আমাদের কি বলেছে এখান থেকে, যে হু ডিসকভার দ্য সেল? আমাদের কোষ কে আবিষ্কার করেছিল? না, আমাদের চৈতালি সঠিক উত্তর দিয়েছো, সাবিনা সঠিক উত্তর দিয়েছো, সুতপা সঠিক উত্তর দিয়েছো, মৌমিতা সঠিক উত্তর দিয়েছো, তনুশ্রী সঠিক উত্তর দিয়েছো। রবার্ট হুক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রবার্ট হুক হচ্ছে আমাদের কর্কের ছিপি থেকে আমাদের কি কোষ আবিষ্কার করেছিলেন? না, আমাদের মৃত কোষ আবিষ্কার করেছিলেন। এটি কথা থেকে আবিষ্কার করেছেন? না, কর্কের ছিপি থেকে আমাদের মৃত যে কোষ, সেই মৃত কোষকে আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট, দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড দি ফাংশনাল ইউনিট অফ লাইফ। অর্থাৎ আমাদের জীবনের মৌলিক গঠন ও কার্যকরী একক কি? অপশন এ হলো টিস্যু, অপশন বি হলো অর্গান, অপশন সি হলো কোষ, অপশন ডি হলো নিউক্লিয়াস। তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার হবে বলো? আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে দুই, একটা হচ্ছে সি। তাহলে দুই এর সঠিক উত্তর কে কে দিয়েছো? সঠিক উত্তর ময়ূরউদ্দিন সঠিক উত্তর দিয়েছো, মৌমিতা দুই একটা সি, রূপালী সঠিক উত্তর দিয়েছো, চৈতালি সঠিক উত্তর দিয়েছো, সৌমালি সঠিক উত্তর দিয়েছো, বিনতি সঠিক উত্তর দিয়েছো, মাধব সঠিক উত্তর দিয়েছো। তার মানে আমাদের এখান থেকে কি বলবো? আমাদের এখান থেকে যে জিনিসটা বলবো সেটি হচ্ছে জীবের গঠনগত কার্যগত একক হলো কোষ। তাহলে প্রথমেই দেখো তোমাদেরকে পড়ানো হয়েছিল, কি পড়ানো হয়েছিল? যে জীবের গঠনগত কার্যগত এককের নাম কি? এক কথায় তাহলে উত্তর দেবে কি? জীবের গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের কোষ। ওকে, কোশ্চেন নম্বর 3, হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার? অর্থাৎ নিম্নলিখিত কোনটি এককোষী জীব? অপশন এ অ্যামিবা, অপশন বি ম্যান, অপশন সি কুকুর, অপশন ডি ফিল। উত্তর কি হবে? উত্তর 3-এর রূপালী সঠিক উত্তর দিয়েছো, চৈতালি সঠিক উত্তর দিয়েছো, মৌমিতা, অনন্যা, তনুশ্রী সঠিক উত্তর দিয়েছো, দেবশ্রী সঠিক উত্তর দিয়েছো, ডি মন্ডল সঠিক উত্তর, ঋতব্রত সঠিক উত্তর। ওকে, চলো। তার মানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যামিবা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রাইট অ্যান্সারটা কি বলবো? রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অ্যামিবা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো। হুইচ অর্গানেল ইজ দ্য নোন অ্যাজ দি পাওয়ার হাউস অফ সেল? অর্থাৎ কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তি কেন্দ্র বলা হয়? কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তি কেন্দ্র বলা হয়? অপশন এ নিউক্লিয়াসকে বলা হয়, অপশন বি মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, অপশন সি রাইবোজোমকে বলা হয়, অপশন ডি গোলগি বস্তুকে বলা হয়। তাহলে অবশ্যই মাথায় রাখবে
যে আমাদের এক্ষেত্রে 4-এর বি হচ্ছে রাইট অ্যান্সার। অনেক ছেলে মেয়ে সঠিক উত্তর দিয়েছে, আমি একটুখানি দেখে নিই, আমাকে একটু সময় দাও। 4 4 4। ময়ূরউদ্দিন প্রথম সঠিক উত্তর দিয়েছো, দ্বিতীয় সঠিক উত্তর দিয়েছে সৌমালী, তৃতীয় রূপালী, চতুর্থ অনন্যা, পঞ্চম সঠিক উত্তর তনুশ্রী পাল। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় আমাদের ব্রেন অফ সেল। নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেন অফ সেল। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করা। ওকে, সেল ওয়াল প্রেজেন্টিং। সেল ওয়াল কোথায় পাওয়া যায় বা কোষ প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ এনিম্যাল সেল অনলি, অপশন বি প্লান্ট সেল অনলি, অপশন সি বোথ, অপশন ডি নান অফ দিস অ্যাবভ। তাহলে মাথায় রাখবে আমাদের এনিম্যাল সেল এবং প্লান্ট সেলের মধ্যে আমাদের যে জিনিসটা থাকে সেটি হচ্ছে কি বলবো, আমাদের উভয় কোষেই থাকে। আমাদের কোন দিকে থাকে? আমাদের কোথায় থাকে? না, আমাদের উভয় কোষই আমাদের থাকে। ঠিক আছে, এনিম্যাল সেলেও থাকে এবং আমাদের প্লান্ট সেলেও থাকে। ওকে, হুইচ অর্গানেল ক্যারিস আউট দ্য ফটোসিনথেসিস? কোন অঙ্গাণু সালোক সংশ্লেষে সক্ষম? অপশন এ আমাদের ক্লোরোপ্লাস্ট, আচ্ছা, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি রাইবোজোম, অপশন ডি লাইসোজোম। তাহলে 6-এর উত্তরটা কি হবে বলো? ক্লোরোপ্লাস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। বহু ছেলে মেয়ে সঠিক উত্তর দিয়েছো, তার মধ্যে প্রথম সঠিক উত্তর দিয়েছে চৈতালি সিংহ রায়, দ্বিতীয় মহিরুদ্দিন শেখ, তৃতীয় অনন্যা সাহা, চতুর্থ রূপালী কর্মকার, পঞ্চম শিল্পা ঘোষ সঠিক উত্তর দিয়েছে। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্ট কি করে? আমাদের সালোক সংশ্লেষ করে। ওকে, দ্য কন্ট্রোল সেন্টার অফ দি সেল ইজ, অর্থাৎ কোষের নিয়ন্ত্রক কেন্দ্র হলো কি? সাইটোপ্লাজম, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি রাইবোজোম, অপশন ডি গোলগি বস্তু। নিয়ন্ত্রক কেন্দ্র অর্থাৎ কোশ্চেনটা আমাদের উত্তর কি হবে? নিউক্লিয়াস হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 7-এর কোশ্চেনের অনেকে সঠিক উত্তর দিয়েছো, তাদের মধ্যে প্রথম সঠিক যে উত্তর দিয়েছো তার নাম মহিরুদ্দিন, প্রথম থেকে সঠিক উত্তর দিয়ে আসছো। অনন্যাও সেম। সৌমালী সঠিক উত্তর দিয়েছো, শিল্পা সঠিক উত্তর দিয়েছো, চৈতালি সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, অর্থাৎ আমাদের নিউক্লিয়ার কন্ট্রোল সেন্টার অফ দি সেল কে, না কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল আমাদের বলা হয় নিউক্লিয়াসকে বলা হয়। ওকে, রাইবোজোম আর রেসপন্সিবল ফর, রাইবোজোম কোন কাজের জন্য দায়ী? রাইবোজোম শ্বসনের জন্য দায়ী বা রেসপিরেশনের জন্য দায়ী। অপশন বি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের জন্য দায়ী। অপশন সি প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী। অপশন ডি ডাইজেশন বা পরিপাক বা বিপাকের জন্য দায়ী। তাহলে 8-এরটা কি হবে আমাদের? রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস বা আমাদের এটা প্রোটিন সংশ্লেষ করে। তাহলে সি কি বলবো আমাদের? প্রথম সঠিক উত্তর দিয়েছো কে? প্রথম সঠিক উত্তর দিয়েছো আমাদের দেবাশিস, দ্বিতীয় সঠিক উত্তর অনন্যা, সরি, দ্বিতীয় সঠিক উত্তর দিয়েছো বিনতি, তৃতীয় সঠিক উত্তর দিয়েছো অনন্যা, চতুর্থ সঠিক উত্তর দিয়েছো শিল্পা, পঞ্চম সঠিক উত্তর দিয়েছো তনুশ্রী। ওকে, কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 কি বলবো আমাদের এখান থেকে? কোশ্চেন নম্বর 9 যেটা আছে, প্রোক্যারিওটিক সেল ডু নট হ্যাভ। প্রোক্যারিওটিক সেল কি বলবো আমাদের এখান থেকে? ডু নট হ্যাভ, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলে কোনটি উপস্থিত থাকে না? অপশন এ আমাদের বলবো হচ্ছে সাইটোপ্লাজম, অপশন বি সেল মেমব্রেন, অপশন সি ট্রু নিউক্লিয়াস, অপশন ডি ডিএনএ। তাহলে মাথায় রাখবে 9-এরটা। 9-এর যেটা আছে উত্তর আছে আমাদের, সেটা কি বলবো বলো? প্রকৃত নিউক্লিয়াস।
আমাদের 9-এর যেটা উত্তর আছে, 9-এর উত্তরটাকে কি বলবো বলো? প্রকৃত নিউক্লিয়াস। দেখো, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন এবং ডিএনএ ইচ্ছায় অনিচ্ছায় কোষে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। বাট তোমার কোনো একটা কোষ, সেটা প্রকৃত মানে প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক, সেটা মেজর ডিপেন্ড করে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ওপর। তা শুধুই কি নিউক্লিয়াস সেটা না, সেটা ছাড়াও রাইবোজোম আছে, সেটা ছাড়াও আমাদের যে কোষ পর্দার এলিমেন্ট বা কোষ পর্দা কি দিয়ে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে। হাজারটা জিনিস আছে, বাট মেইনলি নিউক্লিয়াস। ওকে, তাহলে দেখো আজকে তোমাদেরকে এত দূর অব্দি কোশ্চেন করানো হলো, এবং এর পরবর্তীতে তোমাদেরকে কি করানো হবে, আজকে যেখান থেকে পড়ানো শেষ করানো হলো পরবর্তীতে তোমাদেরকে ঠিক এরপর থেকে শুরু করানো হবে। এবং তোমরা যে নোটটি পাচ্ছ এর পরবর্তীতে এটা ছাড়া প্রিন্টেড কপির যে নোট, সেই প্রিন্টেড কপির নোটটা বাংলা ইংরাজি দুটো ভার্সনে কিন্তু তোমাদের থাকবে। তোমাদের যারা যারা উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো, থেকে ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার বলো তোমাদের এন থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে বা নেই, একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, একটু কমেন্ট করে জানাও যে তোমাদের এন থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে বা নেই। এবং যেমনটি বলা হয়েছিল যে বাংলা ইংরাজি দুটো ভার্সনেই তোমাদেরকে কোর্স থাকবে বা ইত্যাদি থাকবে, সেই সমস্ত জিনিসগুলো স্যার আগের দিনের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে, রেকর্ডিং ক্লাসটা শুনতে চাই। অনন্যা, রেকর্ডিং ক্লাসের কি গল্প স্যার বলে দেবেন, আজকের ক্লাসের সম্বন্ধে তুমি বলো। ইমেজ দিয়ে করালে ভালো হয়, অবশ্যই ইমেজ দিয়ে জিনিসটা থাকবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি এখান থেকে? হুম, ওকে, ওকে, আচ্ছা, একটুখানি ওয়েট করে যাও, স্যার তোমাদের সঙ্গে কিছু কথা বলবেন, কথা বলার পরে তোমরা যে যার মতো লেখ নিতে পারো। ওকে, একটুখানি ওয়েট করে যাও। স্যার আপনার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু তোমাদের গ্রুপে একটা লিংক একটু শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে, একটু সবার কাছে রিকোয়েস্ট হলো, গ্রুপে দেখো লিংক শেয়ার করলাম, একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু যদি ফিডব্যাক শেয়ার করে, একটু সবার কাছে রিকোয়েস্ট হলো। আমি আবার বলছি, বেশি সময় নেবো না, মাত্র তোমার 2 মিনিট সময় নেবো, তার মধ্যে আমি তোমার সিক্রেট কোড যেটা রয়েছে শেয়ার করে দেবো। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ কিনা। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপে দেখো লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার। এগুলো আর কিছুই না, মানে তোমরা যেমন আমাদের এই ক্লাস করছো আজকে, তার আগে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেছো। তো ফেসবুক গ্রুপে জয়েন করেছো কিভাবে না, ওই ফেসবুকের বিভিন্ন পোস্ট তার শেয়ার করার জন্য সেই পোস্ট গুলো দেখে তোমরা গ্রুপে জয়েন করেছিলে, তাই না? ঠিক একই রকম ভাবে আমাদের ধরো অন্যান্য বিভিন্ন পরীক্ষা হয়, ডব্লিউবিসিএস ও টেট সেট, অন্যান্য বিভিন্ন পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর রেসপেক্টেও তো গ্রুপে পোস্ট করায়, মানে ফেসবুকে পোস্ট করায়। তো একটু যদি তোমরা একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো, আবারও বলছি, একবার লেখো, একটা দুটো সেন্টেন্স লেখো, সেটাকে কপি পেস্ট করে বারবার শেয়ার করে দাও। মূল উদ্দেশ্য কি না, তোমাদের হাত ধরে পোস্টগুলো একটু রিচ পাবে, কারণ আমরা জানি ফেসবুকে যদি কোন একটা পোস্টে প্রচুর পরিমাণে কমেন্ট হয়, লাইক হয়, শেয়ার হয়, তাহলে ডেফিনেটলি তার রিচ বাড়ে, আর অন্য কোনো উদ্দেশ্য না। আবারও বলছি, তোমরা যেটা করবে সেটা আমাদের কাছে শুধু উপকার বললে কম বলা হবে, বিরাট পরিমাণে উপকার, বিরাট পরিমাণ উপকার। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে, একটু সবার কাছে রিকোয়েস্ট হলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও, এটা সবার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপে লিংক শেয়ার করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো।
গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করা আছে। আবার বলছি একবার লেখো, একবার লেখো, সেটাকেই জাস্ট কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। একবার লেখো জাস্ট, সেটাকেই কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, মূল উদ্দেশ্য তোমাদের হাত ধরে পোস্টগুলো একটু রিচ পাবে। সাগরিকা মন্ডল, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। সাগরিকা মন্ডল আন্তরিকভাবে কৃতজ্ঞ। রিকোয়েস্ট হলো এটাকেই জাস্ট কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। একবার জাস্ট লিখেছো, সেটাকেই কপি পেস্ট করো, দিয়ে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। সৌরভ দেব শর্মা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেবশ্রী পাল, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো, বা এই যে একবার লিখেছো এটাকেই কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। একবার লিখেছো এটাকে কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। একটু যদি তোমাদের হাত ধরে যদি এই পোস্টগুলো আর একটু রিচ পায়, মূল উদ্দেশ্য এটা, অন্য কোনো উদ্দেশ্য না। তোমরা জানো বারবার যে ফেসবুকে প্রচুর পরিমাণে লাইক বা শেয়ার বা কমেন্ট হলে তার রিচ ডেফিনেটলি বাড়ে। যেহেতু ফেসবুকের কাছেও এটা একটা মেসেজ যাচ্ছে যে বিভিন্ন লোকেশন থেকে, বিভিন্ন নেটওয়ার্ক থেকে এখানে মেসেজ হচ্ছে, এখানে কমেন্ট করছে বা এখানে লাইক করছে। এটাই মূল উদ্দেশ্য, অন্য কোনো কিছু না। একটু যদি এতটুকু উপকার করে দাও। যুবরাজ রয়, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। সেম ফিডব্যাক জাস্ট কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। সুদীপ মুখার্জি, অসংখ্য ধন্যবাদ। রিকোয়েস্ট হলো বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে সেম ফিডব্যাক শেয়ার করে দিও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও। বনি দে, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ বনি দে এত সুন্দর করে লেখার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক জাস্ট কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও। সেম ফিডব্যাক জাস্ট কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। দেবশ্রী পাল, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক জাস্ট কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। সাথী চৌধুরী, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। সাথী চৌধুরী, আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক জাস্ট কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম। চৈতালি শীত গাইন, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো জাস্ট একবার লিখেছো এটাকেই কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। একবার লিখেছো সেটাকেই কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। একটু যদি তোমাদের এই মানে এতটুকু আমাদের উপকার করে দাও, তোমার কাছে এটা এতটুকু হলো আমাদের কাছে অনেকটা। আবার বলছো অনেকটা। একটু শুধু জাস্ট একবার লিখছো সেটাকেই কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে একটু শেয়ার করে দিও। মূল উদ্দেশ্য ওই পোস্টে রিচ বাড়বে তোমাদের হাত ধরে, তাতে করে যারা ধরো ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছে পৌঁছবে। বনি দে, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক জাস্ট কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিই। আমি কোডে চলে গেলাম। একটু তোমরা যদি ফিডব্যাক শেয়ার করে দাও। যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, এই জায়গাটা সবার জানা। কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না। আগামীকাল হিস্ট্রি ক্লাস হয়ে, জাস্ট বলে রাখি হিস্ট্রি আমাদের প্রিলিমিনারি সাপেক্ষে কিং মেকার সাবজেক্ট। বা তুমি যে কোনো পরীক্ষা দেখো না কেন যেটা আমাদের জিকে বেসড, অর্থাৎ সেটা ডব্লিউবিপিএসসি মূলত আমরা জানি জিকে বেস পরীক্ষা হয়। এখানে আমাদের ম্যাথ রিজনিং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আশা করি এগুলো সবাই জানো, গতকাল স্ট্রাকচার ভালো করে বোঝানো হয়েছিল। তো এই যে জিকে পার্ট বলছি বা জিকে সাবজেক্ট বলছি, এদের মধ্যে কিং মেকার কিন্তু হিস্ট্রি। তা তুমি ডব্লিউবিসিএস তো দেখছো, তার সাথে সাথে তোমার দেখো মিসলেনিয়াস দেখো, ক্লার্কশিপ দেখো, তুমি এদিকে এসো অন্য যে কোনো পরীক্ষা, পুলিশের পরীক্ষা দেখো, সব জায়গাতে জিকে অবশ্যই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আবার হিস্ট্রি কিং মেকার। তো আগামীকাল হিস্ট্রি ক্লাস থাকবে। আবার বলছি হিস্ট্রি তোমাদের মূল ব্যাচের মধ্যে দুজন ফ্যাকাল্টি থাকবে, দুটো আলাদা করে ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে। আগামীকাল একজন টিচার থাকছে, আগামীকাল একজন ফ্যাকাল্টি, তিনি মোটামুটি 1.5 ঘন্টা ক্লাস নেবেন। অবশ্যই শুরুতে হিস্ট্রি পুরো সিলেবাসটা মানে অ্যানসিয়েন্ট, মিডিয়েবল, মডার্ন পুরো হিস্ট্রিতে তোমাদের সাথে সিলেবাস ডিসকাস করবেন, এবং তারপরে কোন একটা নির্দিষ্ট টপিক নিয়ে স্যার এরকম ডিসকাস করবেন, এবং শেষে কিছু কোশ্চেন আনসার করবেন। আগামীকাল ক্লাসে যেটা থাকবে, যেটা হবে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হবে না। মানে কন্টিনিউ ধরো ক্লাস করছো, তুমি ক্লাসের মধ্যে রয়েছো, তুমি চাইলেও তোমার কনসেন্ট্রেশন ব্রেক করতে পারবে না। আমি অ্যাজিউম করে রাখলাম, আগামীকাল ফিডব্যাক থেকে তোমাদের জেনে নেবো যে হ্যাঁ কতটা কি ঠিক বললাম বা ভুল বললাম। আবারও বলছি তোমার কনসেন্ট্রেশন ব্রেক হবে না, কনসেন্ট্রেশন ব্রেক হবে না, এমন ভাবে থাকবে বা এমন ভাবে করাবেন, মানে ক্লাস করলে বুঝতে পারবে এইগুলো। যাই হোক, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, নাম্বার বা কোড সব নিচে রয়েছে। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টে যাবে, মানে গতকাল যেটা ছিল আজকে সেটা ইনভ্যালিড হয়ে গেছে, আজকে আবার নতুন একটা রয়েছে। তো
প্রত্যেক দিনের কোড কিন্তু আলাদা আলাদা থাকবে এবং সেটা তোমার প্রতিদিন বারবার বলা উচিত, লেখা উচিত। আমি তোমাকে একবার লিখে নিচ্ছি, আই এম দ্য বেস্ট, এটুকু হচ্ছে সিক্রেট কোড। শুধুমাত্র এটা টাইপ করো, আর কিচ্ছু লিখবে না, নাম্বারটা সেম আছে। অর্থাৎ গতকাল যারা সিক্রেট কোড পাঠিয়েছো তাদের জন্য খুব সহজ, মানে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে মাত্র। শুধুমাত্র টাইপ করো আই এম দ্য বেস্ট। কত সময় লাগতে পারে? আই এম দ্য বেস্ট। যদি টোটাল ক্যারেক্টার বলি 3 3 6 4 10টা ক্যারেক্টার, লেটার বা ক্যারেক্টার টোটাল কতগুলো? 10টা। আর যদি ওয়ার্ড বলো আই একটা ওয়ার্ড, তাহলে অবশ্যই 4টে ওয়ার্ড। আই এম দ্য বেস্ট, শুধু এইটুকু টাইপ করো। একবার আমি তোমার থেকে লিখে নিচ্ছি, কিন্তু তুমি বারবার বলো। তুমি না বলতে পারলে কেউ তোমার হয়ে বলবে না, কেউ তোমার হয়ে বলবে না যে তুমি বেস্ট, তোমার হয়ে কেউ বলবে না। বারবার বলো, একবার শুধু লিখে পাঠাও আই এম দ্য বেস্ট। কোডটা হচ্ছে আই এম দ্য বেস্ট, আর নাম্বারটা হচ্ছে 62915150। শুধু এই নাম্বারে পাঠিয়ে রাখো, অন্য কোনো নাম্বারে পাঠালে কিন্তু যাবে না। বারবার বলছি, শুধুমাত্র এই নাম্বারে পাঠাবে। স্যার যেটা অ্যানোটেড পিডিএফ, অর্থাৎ স্যার যেটা পুরো 1.5 ঘন্টা ধরে ক্লাসে লেখালেন, এটা যেমন তোমাদের কাছে শেয়ার করা হবে, একই সাথে একটা প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল, মানে যেটা চাইলে তুমি প্রিন্ট আউট বের করতে পারো পড়ার মতো, ঠিক আছে, যেটা একদম টাইপ নোটস সেরকম, একদম ইন ডিটেলস ইংলিশ বাংলা দুটো ভাষাতে থাকবে, সব সাবজেক্টে। আবারও বলছি, সব ক্ষেত্রে সব সাবজেক্টের ইংলিশ বাংলা দুটো ভাষাতে স্টাডি মেটেরিয়াল থাকবে। শুধুমাত্র এটুকু টাইপ করে পাঠাও, তোমার কাছে পৌঁছে যাবে। আজ রাত্রে কোনো কিছু যাবে না, আগামীকাল সকাল হোক দুপুর হোক যাবেই তোমার কাছে, দুপুর 12টা হোক 1টা হোক যাবেই। আমি দায়বদ্ধ, এর জন্য কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। শুধু টাইপ করো আই এম দ্য বেস্ট, পাঠাও 6291515087, 6291515087। আশা করি সবাই সবকিছু পেয়ে গেছো, কোড বা সবকিছু পেয়ে গেছো। কিন্তু যেটা বলার যে মানে মূল যে জায়গাটা, যে চাইছিলাম কিছু ডিসকাশন করি বা কিছু, কিন্তু সেই অর্থে তোমার দিক থেকে কিন্তু কোনো রেসপন্স নেই। মানে জয়েন করেছিল কতজন, আর এখন কতজন দাঁড়িয়ে রয়েছে? জোরে কথা বলুন, কথা কি শোনা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে বাবা? রূপালী কর্মকার, অসুবিধা হচ্ছে? বাকিদের কাছে শোনা হচ্ছে তো? মানে এটা দেখতে পেয়েছো? দেখো, এটা মূলত জাস্ট দেখতে পেলেই হবে, মানে এটা শেয়ার করতে পারলেই হবে। তো শেয়ার করে রেখে দিয়েছি, এখনো শেয়ার করা আছে। দেখো, আই এম দ্য বেস্ট, শুধু এটুকু টাইপ করো, পাঠাও 6291515080, 6291515080। একটা কথা বলে রাখি, জাস্ট একটা কথা বলে আমি রেখে দেবো, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতে নিজের দুর্বলতা স্বীকার করবে না, কখনোই নিজের দুর্বলতা সবার সামনে বলবে না, তা তোমার ক্ষতি হতে পারে। এক্সাম্পল দিই, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সবার চাকরি দরকার, 20টা সিট, 100 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে চেয়ার রয়েছে 20টা, 20 জন মাত্র বসতে পারবে, কিন্তু লাইনে আমরা 100 জন দাঁড়িয়ে রয়েছে। ধরো আমি 100তম ব্যক্তি, তুমি 99তম ব্যক্তি। তুমি যদি তোমার দুর্বলতা আমার সাথে গল্প করো, তার রেজাল্ট কি হতে পারে? তুমি বলো, স্যার আমার জানেন তো বগলে একখানে একটা হেভি ফোড়া হয়েছে। আমার কাজ হবে ওই বগলের ফোড়ার মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিয়ে এরকম নেড়ে চেড়ে দেওয়া, যাতে করে তোমার কনসেন্ট্রেশন কোথায় ছিল? লাইনে, যেটা চেয়ার দরকার, সেই কনসেন্ট্রেশন ঘুরে কোথায় চলে আসলো? বগলের নিচে। আবারও বলছি, কথাগুলো শুনতে একটু ভালো লাগতে পারে, মশলা দেওয়া মনে হতে পারে, বাট এটা মাথায় রাখবে যে আমরা প্রত্যেক লাইনে দাঁড়িয়ে, এর মধ্যে আমি যে ভুল করেছি তুমি বলতে পারো, স্যার তাহলে তো আপনি ভুল করছেন। না, আমি ভুল করিনি। তুমি চাকরি পেয়েছো কাউকে বঞ্চিত করে, তুমি ক্লাসে ফার্স্ট হতে কাউকে বঞ্চিত করে ফার্স্ট হতে। তুমি যদি ফার্স্ট না হতে, তাহলে সেকেন্ড বয়সে সে ফার্স্ট হয়ে যেত। সত্যি বলছি তো? ঠিক বলছি তো? তাই আমরা কেউ ভুল করছি না। তো তাই এটা যদি ভুল হয়, তাহলে তুমিও চাকরি পেয়েছো, মানে কাউকে বঞ্চিত করে তুমি চাকরি পেয়েছো। তুমিও ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো। বুঝতে পারলাম? তাই আবারও বলছি, এই নিয়ে কখনো বলবে না তুমি অঙ্কে দুর্বল, স্যার আমি ইংলিশে দুর্বল। তো দুর্বল রয়েছে, এ নিয়ে কে কি করবে? শুধু এ তো না, আমি গ্রুপটাতে ওপেন করে দিয়েছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আর সুখচাঁদ হাসদা, এই মানবিকতা একদম কমেন্ট বক্সে দেখাবে না বাবা। এর জন্য তোমার আশেপাশে দেখবে প্রচুর লোক রয়েছে যারা তোমার সাহায্য প্রার্থনা করো, ওদেরকে সাহায্য করো। দয়া করে কমেন্ট বক্সে সিক্রেট কোড লিখে সাহায্য করবে না। সুখচাঁদ হাসদা, ঠিক আছে? এত সুখ আমি রাখবো কোথায় বলো? সুখচাঁদ বাবা, সোনা, মানিক, এটা সিক্রেট বলছি, তাহলে সিক্রেট ব্যাপারটা কখনো কেউ করে? তোমার সিক্রেট জায়গা, তোমার সিক্রেট কথা সবার সামনে করে দাও, সবার সামনে দেখিয়ে দাও। সোনা মানিক কবে বুঝবে? আমরা তো সবাই ম্যাচিওর। তাহলে যেখানটা ছিলাম, কোথায় ছিলাম? লাইনে।
তাই তো? তাহলে বারবার বলছি, নিজের দুর্বলতা কোনো অবস্থাতেই স্বীকার করবে না। তোমার দুর্বলতা রয়েছে, তোমার ঘাটতি রয়েছে, তুমি চেষ্টা করে মেটাও, তুমি চেষ্টা করে মেটাও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এই আর কি। তো যেটা বলছিলাম যে মানে ধরো এরকম প্রচুর কিছু রয়েছে। স্যার আমি খুব গরিব, স্যার আমার ছোটবেলা থেকে কারখানায় কাজ করে খেতে হয়, স্যার আমার ছোটবেলা থেকে বাবা মারা গেছে। আমি যদি এক কথা বলি, কে দায়ী এর জন্য? কে দায়ী এর জন্য? কে দায়ী? ইমোশন বাড়িতে বিছানার মধ্যে রেখে দেবে, যখন বাড়ি থেকে বেরোবে ইমোশনকে বিছানার মধ্যে রেখে দিয়ে আসবে। ইমোশন দেখালে লাইফ নষ্ট হয়ে যাবে। এখান থেকে নয়, এখান থেকে, এখান থেকে। তো বারবার বলছি, এই জায়গাটা মাথায় রেখে দিও যে কোনো অবস্থাতে নিজের দুর্বলতা সবার সামনে বলবে না, তাহলে তা ভুল হতে পারে। অ্যাটলিস্ট গল্প চলে হলেও আশা করি বোঝাতে পেরেছি। 2 নম্বর কথা এটা বলে আমি আজকে রাখবো। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মাথায় রেখো যে তোমার পরিচয় যাই হোক না কেন, তোমার পরিচয় যাই হোক না কেন, ব্যাট হাতে যখন মাঠে নেমেছো তখন তুমি একজন ব্যাটসম্যান। তোমার পরিচয় যাই হোক না কেন, ব্যাট হাতে মাঠে যখন একবার নেমেছো তাহলে তুমি একজন ব্যাটসম্যান। তোমার মূল লক্ষ্য রান করা, উইকেট বাঁচিয়ে রান করা। তোমার এটা লক্ষ্য না বোলার কে রয়েছে, আম্পায়ার কে, ফিল্ডিং কেমন সাজিয়েছে, পিচ কেমন, ওয়েদার কেমন, অডিয়েন্স কেমন, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। তোমার দায়িত্বের মধ্যে পড়ে না নোটিফিকেশন কবে বেরোবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে কাট অফ কত যাবে, তুমি ঠিক করতে পারো? একটু মেলাও দেখো যে তুমি ব্যাট হাতে মাঠে নেমেছো, তোমার কাজ কি? উইকেট বাঁচিয়ে রান করা। তুমি অপোনেন্ট টিমের বোলার চেঞ্জ করতে পারো না? ও বল করলে হবে না, আমি খেলবো না, ও বল করলে আমি খেলবো, বলতে পারো? এই ফিল্ডিং এর আমার সাজানো যাবে না, মিড অফটা পুরো ফাঁকা করে দিতে হবে, তুমি বলতে পারো? আম্পায়ারে থাকলে হবে না, বলতে পারো? এই অডিয়েন্স গুলো এইভাবে চেঁচালে এরকম কথা বললে হবে না, বলতে পারো? তুমি ঠিক করতে পারো না তো? যা যেখানে তোমার ক্ষমতা শূন্য সেখানে তুমি ভাবতে যেও না, যা তোমার করার আছে তুমি সেটাকে নিয়ে ভাবো। আবার বলছি, ব্যাট হাতে মাঠে নামলে তখন তুমি একজন ব্যাটসম্যান। পুরনো পরিচয় ভুলে যাবে, তুমি কে, কোন জাত, কি গোত্র, কি পরিচয়, কি বংশমর্যাদা, সব নেগলিজেবল। তোমার কে নেই কে আছে সব অপেক্ষা অগ্রাহ্য করো, ইগনোর করো। ব্যাট হাতে মাঠে যখন নেমেছো তখন তুমি একজন ব্যাটসম্যান। শুধু তোমার টার্গেট থাকবে উইকেট বাঁচিয়ে রান করা। মেডেন যাক না, 1 ওভার মেডেন, 2 ওভার, 5 ওভার, 10 ওভার, 60 ওভার, মানে 60 বল হয়েছে 10 বলে, এই 10 ওভার মানে 60 বল, তোমার 10 ওভারে মাত্র 2 রান হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই, তুমি অনেক পিছিয়ে রয়েছো। 20 ওভারে ধরো তোমার মাত্র 50 রান হয়েছে, কিছু ভাবার দরকার নেই। টিকে থাকতে পারলে পরের 10 ওভারে 150 রান হয়ে যাবে, তারপরের 10 ওভারে 250 পার হয়ে যাবে। শুধু আবারও বলছি, উইকেট বাঁচিয়ে টিকে থাকো, যা তোমার ক্ষমতার মধ্যে নেই তা নিয়ে ভাবতে যেও না। আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল তাহলে রয়েছে, কমেন্ট বক্স অফ করে দিন। আর তোমরা আছো বলে আমি এত ভালো রয়েছে, এই যে তোমরা মনে করে দাও, এই জন্য এত ভালো রয়েছে। মাঝে মাঝে এই পেট থেকে একটু বেরিয়ে এসে বুকে লেগে যাবে, ঠিক আছে? যে এই সমস্ত মনে করে দিচ্ছ, হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে সোজা বেরিয়ে আসবে, কোনাতে ফোনের কোনাতে জায়গা রয়েছে, ফটো রয়েছে, ওখান থেকে বেরিয়ে এসে বুকে চলে আসবে। কমেন্ট বক্স অফ করে দিন। সোনা মানিক গুলো সব এত সুন্দর মনে করে দেয় সবকিছু। তাই যেখানটা ছিলাম তাহলে কি বলছিলাম? হ্যাঁ, যে আগামীকাল তাহলে হিস্ট্রি ক্লাস রয়েছে। আবারও বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে পরীক্ষাগুলো হয়, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু অলওয়েজ জিকে সাবজেক্ট মেইন রোল প্লে করে, জিকে সাবজেক্ট মেইন রোল প্লে করে। আর এই জিকে সাবজেক্টের মধ্যে আবার হিস্ট্রি হচ্ছে কিং মেকার, হিস্ট্রি হচ্ছে কিং মেকার। তো অবশ্যই এটা মাথায় রেখে দিও যে এ একাই কিন্তু পুরো জিকের একটা বিরাট জায়গা কন্ট্রোল করছে। তুমি যে কোনো এক্সামে দেখো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সব জায়গায়। তো আগামীকাল জিকে হিস্ট্রি ক্লাস থাকবে, অবশ্যই প্রথম থেকে অ্যাটেন্ড করো। পুরো সিলেবাস যা যা রয়েছে ডিটেলসে ডিসকাশন হবে, তারপর অবশ্যই টপিক। আবার বলছি, কালকে তুমি চাইলেও কনসেন্ট্রেশন ব্রেক করতে পারবে না। আমি অ্যাজিউম করছি আগামীকাল ক্লাস সম্পর্কে, আমি অ্যাজিউম করে গেলাম, ক্লাস করার পর আমি তোমার থেকে শুনে নেবো যে ঠিক বললাম কিনা। অ্যাটেন্ড করতে পারিনি, রেকর্ড শুনতে চাই, ওটা কিভাবে পাবো, ওটা দেখছি কিভাবে পাওয়া যেতে পারে। অ্যাটেন্ড করতে পারোনি কেন বাবা? যাই হোক, তাহলে আমি এই পর্যন্ত রাখছি। আগামীকাল তাহলে হিস্ট্রি ক্লাস থাকছে। আবারও বলছি, তোমরা যদি পারমিশন দাও আমি আমার কথাগুলো অবশ্যই শেয়ার করব,
কিন্তু তোমাদের যা অ্যাটেন্ডেন্স, যা পারমিশন, তাতে করে মনে হচ্ছে না দরকার নেই। শুধু শুধু উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই, তাই না? শুধু শুধু উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। তো আগামীকাল দেখো, আগামীকাল হিস্ট্রি ক্লাস রয়েছে, হতে পারে যে ঠিক আছে সায়েন্স অত দরকার নেই, হিস্ট্রি, তো আগামীকাল যদি অ্যাটেন্ডেন্স বেশি থাকে ডেফিনেটলি শেয়ার করব, না হলে করব না। আবারও বলছি, এর পরবর্তীতে নতুন ব্যাচ থাকবে শুধুমাত্র এইটার জন্য। গতকাল আমি বসেছিলাম, কোনো সাবজেক্ট পড়াইনি, কোনো কিছু বলিনি, এখন আমি কোনো কিছু বলছি না, কোনো সাবজেক্ট পড়াচ্ছি না। ঠিক এরকমই আমি তোমাদের সাথে প্রত্যেক মাসে অন্তত একবার, 3 মাসে গড়ে 4 বার আমি তোমাদের সাথে বসবো, শুধু এইটুকুর জন্য যে ভাই থেমে গেছো, হঠাৎ করে এদিক ওদিক আর দেখতে পাচ্ছ না, পুরো আটকে গেছো, তো তোমাদের একটু ঝাঁকিয়ে দেওয়া, একটু ধাক্কা দেওয়া, এই কাজটা মূলত আমি করে থাকি। আবারও বলছি, এটা ভীষণভাবে দরকার রয়েছে আমাদের। তুমি ফোন দেখো না, আমাদের ক্যাচ মেমোরি ফুল হয়ে যাচ্ছে বা কিছু ফুল হয়ে যাচ্ছে, দেখবে মোবাইল স্লো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মোবাইলটাই করছো, মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ওটাকে আবার একটু রিস্টার্ট করে নাও, ক্যাচ মেমোরি ক্লিয়ার করে নাও, আবার দেখবে ফুল ফর্মে চলছে। তো এই কাজটাই মূলত আমি করে থাকি। বারবার বলছি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, ওটা হলে তুমি পড়তে বসতে পারবে। সেই একই জিনিস, তোমার মোবাইলটা ধরো পুরো অনেকক্ষণ ঘাটতে ঘাটতে হ্যাং হয়ে গেছে, এবার সেখান থেকে তুমি আরো বেশি কাজ করো, ও আরো স্লো চলবে, আর সে স্পিডে আসতে পারবে না। ওয়ান স্টেটমেন্ট অল্টারনেট নেম অফ রাইবোসোম প্লিজ টেল। আমি বাবা বায়োসায়েন্সে জানি না, মানে বায়োসায়েন্স ছিল আমার সাবজেক্ট, কিন্তু এই মুহূর্তে আমি ভুলে গেছি, ও বায়োসায়েন্সের টিচারই বলতে পারবে। ঠিক আছে, আমি বাবা জানি না। আমি আবার বলছি, ওই শুধু ওই ম্যাথ আর রিজনিং, ওই সামান্য একটু জ্ঞান নিয়ে আমি কোনো রকম বড় হয়েছি। ঠিক আছে, কোনো রকম আমার এই বায়োসায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে খুব একটা এই মুহূর্তে জানা নেই। ওই হালকা হালকা তুমি যেরকমটা জানো তার থেকে হয়তো কিছুটা কম জানি। হিস্ট্রি, জিওগ্রাফি সেইভাবে খুব একটা জানা নেই। ইংলিশ তোমার থেকেও ভয় পাই, আর অন্যান্য তো সব একই রকম, শুধু এই ম্যাথ আর রিজনিং কোনো রকম আর কি পারি, এই আর কি। তো ওখানে যদি কিছু হয় আমাকে বলো, তখন নয় চেষ্টা করে দেখা যেতে পারে। এখানে আমি চেষ্টা করে কিছু করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখলাম। আগামীকাল তাহলে দেখা হচ্ছে ঠিক রাত 8টায়। গেট অন, কি বলছো? ক্যান আই গেট অন পিডিএফ, মানে বুঝতে পারলাম না। পিডিএফ পাওয়ার কথা বলছো কি না, সাথী রয় চৌধুরী? পিডিএফ যদি বলো, পিডিএফ তো বললাম যে দ্বীপ চলে যাবে, সবকিছু চলে যাবে, সবকিছু চলে যাবে, পিডিএফ বা সবকিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। একটু ওয়েট করো, ধৈর্য রাখো, সবকিছু পৌঁছে যাবে। ঠিক আছে, যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছে আমি বলবো কোনো এক্সট্রা মেসেজ করবে না, আমার দায়বদ্ধতা মনে করাবে না ফোন মেসেজ করে। আমি আমার কাজের প্রতি যথেষ্ট ওয়াকিবহাল, আমি রেসপন্সিবল, কোনো কিছু মনে করার দরকার নেই, সবার কাছে সবকিছু পৌঁছে যাবে। শুধু তোমার দায়িত্ব কোডটাকে পাঠিয়ে বসে থাকো। আমি আজ রাত্রে পাঠাতে পারবো না, আগেই বললাম। আগামীকাল সকাল 10টা হোক, 11টা হোক, 12টা হোক, 1টা হোক, যাবেই তোমার কাছে, যাবেই। আর তোমাদের সাথে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, জয়েন করে যাও, প্রচুর ইনফরমেশন পাবে, প্রচুর। আবারও বলছি, ওখান থেকে প্রচুর ইনফরমেশন পাবে। আমি প্রয়োজনে আরো একবার নলে শেয়ার করে দিচ্ছি। এই মুহূর্তে প্রায় 17,000+ মেম্বার হয়ে গেছে, প্রচুর ইনফরমেশন পাবে ওখান থেকে। WBCS তোমাদের গ্রুপ আমি শেয়ার করে দিলাম, দেখে নাও একবার, জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেল, প্রচুর ইনফরমেশন পাবে। টেলিগ্রাম চ্যানেল, রেগুলার কোশ্চেন আনসার। টেলিগ্রাম চ্যানেল, রেগুলার কোশ্চেন। আছো কেউ এখানে? এখানে এমন কেউ আছো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে আছো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছো? কেউ আছো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল গুলোতে আছো, এরকম কেউ আছো? কেউ নেই তাহলে ঠিক আছে, দেখো আরেকবার শেয়ার করে দিলাম, ওখান থেকে দেখো প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। আর আবারও বলছি, ঝিমিয়ে পড়ো না, ঝিমিয়ে পড়ো না। মানে এ জার্নি তোমার, তোমাকে দৌড়াতে হবে। এই ঝিমিয়ে পড়ছো বলে আবার একটা কথা বলতে ইচ্ছা করছে, ঝিমিয়ে পড়ো না, তোমাকে দৌড়াতে হবে। এই জার্নি তোমার। বারবার বলছি, তোমার মা বাবা তোমার হয়ে 10 পা হেঁটে দিতে পারবে না। ছেলের কষ্ট হবে, ঠিক আছে, আমি 10 পা, বাবা 10 পা হেঁটে দিই। জেনে রেখো, ওই যে তোমার বাবা 10 পারলেন না, ওটা তোমার বাবার অ্যাকাউন্টে কাউন্ট হবে। তোমার মা যে 10 পারলেন, ওটা তোমার মায়ের অ্যাকাউন্টে কাউন্ট হবে, তোমার অ্যাকাউন্টে কাউন্ট হবে না। জেগে ওঠো বাবা। আমরা ফুটবল খেলতে গেলেও তার আগে 2-4 বার মাঠ পাক দিয়ে এদিক ওদিক করে নি, ফুটবলটাকে একটু পিঠে এদিক ওদিক করে দুলিয়ে টুলিয়ে একটু নিজেকে তৈরি করে নি, তাই না? তাহলে এরকম হয়ে রয়েছে কেন? হ্যাঁ না বলো সবসময়। জেনে রেখো যে তুমি যত দুর্বল হবে, তোমার ছায়াটা তোমাকেও ভয় দেখাবে, তোমার ছায়া তোমাকে ভয় দেখাবে। আর যদি এখন চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতে পারো,
তাহলে এত বড় প্রবলেম বলে এইটুকু হয়ে যাবে? এটাই বাস্তব, এটাই বাস্তব। যে তুমি যদি ভয় দেখাতে না পারো, ছায়াটা তোমাকে ভয় দেখাবে, তোমার ছায়া তোমাকে ভয় দেখাবে। তাই বারবার বলছি, পরিস্থিতি যাই হোক না কেন দৌড়াও। পরিস্থিতি যদি তোমার খুব খারাপ, তাহলে হাঁটো। মনে হচ্ছে না স্যার একেবারে খুব পরিস্থিতি ভীষণ ভাবে খারাপ, হাঁটার মতো পরিস্থিতি নেই, তাহলে হামাগুড়ি দাও। না স্যার তার থেকেও বাজে অবস্থা, তাহলে ক্রল করো, বুকে হেঁটে চলো। না স্যার পেছন থেকে টেনে ধরছে তাও হচ্ছে না, তাহলে জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়ো। থেমে গেলে মৃত্যু। তুমি থেমে গেলে তারপর থেকে একদিন দুদিন করে গোনা শুরু হবে। থেমে গেলে তুমি মৃত। নিজেকে প্রমাণ করো বারবার, এটা সব সময় যে তোমাকে প্রমাণ করতে হবে তুমি জীবিত, তুমি লাইনে আছো, তুমি কম্পিটিশন ছেড়ে বেরিয়ে যাওনি, তুমি মাঠে আছো। এটা তোমাকে প্রতিদিন প্রতিবার একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রমাণ করতে হবে, মাথায় রেখে দিও। আবারও বলছি, ঝিমিয়ে পড়ো না, ওঠো ওঠো। চলো, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। All extra information which was told in class is mentioned in PDF, স্যার। সবকিছু পাবে, বললাম তো। পুরো এই স্যার যা কিছু লিখিয়েছেন এটা ধরে পাঠিয়ে দেওয়া হবে। এর সঙ্গে আবার একটা টাইপ স্টাডি মেটেরিয়াল, যেটা পড়ার জন্য খুব সুবিধা হবে। যে স্যার হাতে লেখা বুঝতে পারছো না বা কিছু, তাহলে ওই স্টাডি মেটেরিয়ালটা একদম টাইপ নোটস থাকবে, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই। সাথী রয় চৌধুরী, ঠিক আছে তো? চলো এই পর্যন্ত রাখলাম। আমার কথা শুনলে তোমার মঙ্গল, না শুনলে তোমার কম্পিটিটরের জন্য মঙ্গল। মঙ্গল কারোর না কারোর হবেই, সে তোমার হোক বা তোমার কম্পিটিটরের। থ্যাংক ইউ, গুড নাইট।